আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছো এবং তোমাদের শেষ সপ্তাহের পড়াশোনাটা ঠিকমতো করতেছো। আর আমরা খুব বেশি সময় তোমার নষ্ট করবো না, কারণ এই সময় তোমার প্রত্যেকটা সেকেন্ড সময় আসলে অনেক বেশি মূল্যবান। তো আশা করতেছি ভিডিও এবং তোমার সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে পারতেছো। তো আমরা 1 ঘন্টা দেরি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা ডিরেক্টলি আমাদের প্রশ্ন তোমার সলভে চলে যাব। সো বেশি কথা আমরা কিন্তু বাড়াবো না, আমরা ডিরেক্ট আমাদের প্রশ্ন সলভে চলে যাব। যারা আহ, এখনো জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো। এবং প্রথমে একটা কথা বলি, যে যাদের অলরেডি প্রশ্ন ব্যাংকের উপরে ভালো একটা গ্রিপ আছে, তুমি প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো পারো, তাহলে কোনো দরকার নাই তোমার ক্লাস করার। তুমি ক্লাস শেষে যখন পিডিএফটা দিব তুমি দেখে নিও। আর একটা কথা যে ভাইয়া হ্যাঁ আমার একটু রিভাইজ করা দরকার, তাহলে কাজটা করে ফেলো। আর যদি তোমার মনে হয় না তুমি পিডিএফ দেখে বুঝবা, ওকে ফাইন, তুমি তাহলে তুমি পিডিএফ দেখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বা তুমি যদি রেকর্ডেড করতে চাও তাহলে রেকর্ডেড করো, তোমাকে লাইভ করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসটা শুরু করতেছি, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা আহ, এখানে আমরা প্রশ্ন ব্যাংকটা করবো। সো যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, তোমাদের আমি কিছু কথাবার্তা বলি। যে কেমিস্ট্রি যে সাবজেক্টটা, এইটা তোমাকে মেডিকেল যে ভর্তি পরীক্ষা আছে সেখানে চান্স পাওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা সহায়ক বা প্রভাবক হিসেবে কাজ করবে। কেমনে? দেখো, বায়োলজি এটা তো মেডিকেল রিলেটেড সাবজেক্ট। এইটা যদি সহজ হয়, তাহলে সবাই পারবে। অনেক বেশি কঠিন হলে সবাই ধরা খাবে। তো তখন আসলে কি হবে, তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ এগুলোর উপরে চলে যাবে। যেহেতু তোমরা মেডিকেল পরীক্ষার্থী, তার মানে তোমাদের সবারই কি বায়োলজির উপর একটা ভালো গ্রিপ আছে। তো বায়োলজি কঠিন হইলেও তোমার ধরা, বায়োলজি সহজ হইলেও কিন্তু তোমার বাকি সাবজেক্টগুলোর উপরে ডিপেন্ডেন্সি বাড়ে। এবং তুমি যখন বাকি সাবজেক্টগুলোর দিকে তাকাবা, সব থেকে বেশি প্রশ্ন আসবে কই থেকে? কেমিস্ট্রি থেকে। কয়টা? 25টা প্রশ্ন। এই 25টা প্রশ্নের মধ্যে যারা তোমার 22 থেকে 23টা, 24টা, 25টা কারেক্ট করে ফেলবা, তারা অলরেডি একটা বুস্ট পেয়ে যাবা যে আমি অলরেডি 25 মার্ক বানাই ফেলছি। আমার আর কত লাগবে? 50 মার্ক লাগবে, আমার আর 60 মার্ক লাগবে, আমার আর 55, 65 মার্ক লাগবে। বুঝতে পারছো? এই যে তোমার কেমিস্ট্রির মার্কটা, এটা অনেক বেশি ক্রুশিয়াল। ফিজিক্সের যে 20টা মার্ক অনেক বেশি ক্রুশিয়াল। বুঝতে পারছো? জিকে ইংলিশে অনেকেই ভুল করবে, জিকে ইংলিশ অনেকেই পারবে না, বাট ফিজিক্সের 20 এবং কেমিস্ট্রির 25, এই যে 45টা মার্ক, এই 45 মার্কে তোমার অবশ্যই 40+ থাকতে হবে। নাহলে তুমি আফসোস করবা যে আমি চান্স পাই নাই বায়োলজি না পারার কারণে না, জিকে ইংলিশ না পারার কারণে না, আমি চান্স পাই নাই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কারেক্ট না করার কারণে। তুমি কেমিস্ট্রি বায়োলজিতে ভালো করলাম, জিকে ইংলিশে ভালো করলাম, বাট ফিজিক্স আর কেমিস্ট্রিতে 45-এর মধ্যে পাইছো 35, 10 মার্ক কম পাইছো, তাহলে তুমি পিছিয়ে যাবা, বাকি আগে যাবে, তুমি আর চান্সটা পাবা না। কথা বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আর কথা না বাড়াই, ডিরেক্টলি আমাদের যে বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক সেটা সলভে চলে যায়। তাহলে আমাদের এই মেডিকেল অ্যাডমিশন 2023-24 সাল, অর্থাৎ তোমাদের যে বিগত বছরের সিনিয়র ভাইরা তাদের যে প্রশ্ন সেখানে। এবং প্রথম প্রশ্নটা দেখো আমাদেরকে কি বলতেছে ভাইয়া। প্রথম প্রশ্ন আমাদেরকে বলতেছে যে কোন মৌলটার আয়নীকরণ শক্তি তোমার সব থেকে বেশি? আয়নীকরণ শক্তি। সো ভাইয়া দেখো, আয়নীকরণ শক্তি এটা মানে কি আমরা জানি। তোমাকে যদি আয়নীকরণ শক্তি বলে, ইলেকট্রন আসক্তি বলে, অথবা তড়িৎ-ঋণাত্মকতা বলে, তুমি জাস্ট কি চিন্তা করবা? আকার। ঠিক আছে? দেখো, তোমাকে যদি এই 3টা জিনিস বলে, তুমি মনে রাখবা যে ভাইয়া আকার। আকার যার বেশি, মনে রাখবা যে আকার যার বেশি, তার ওই যে 3টা মান কি কি ভাইয়া? আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, এবং তড়িৎ ঋণাত্মকতা বা ইএন, এটা কি হবে? এইটা হবে তোমার কম। যদি আকার বেশি হয় তাহলে এটা কম হবে, আর যদি আকার কম হয় তাহলে এগুলা বেশি হবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এটা কি হবে ভাইয়া? বেশি হবে। অর্থাৎ আকারের সাথে এগুলো সম্পর্ক উল্টা বা ব্যস্তানুপাতিক। এবং তোমাকে কি মনে রাখতে হবে যে ব্যতিক্রমগুলা কি কি? হ্যাঁ, 2টা ব্যতিক্রম আছে। প্রথমত আসো যে ভাইয়া আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। ঠিক আছে? আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। দেখো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? আয়নীকরণ শক্তি ভাইয়া ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আছে 2টা জায়গায়। একটা তোমার 2 নাম্বার গ্রুপ আর 13 নাম্বার গ্রুপের মাঝে। 2 নাম্বার গ্রুপে কে আছে ভাইয়া? বেরিলিয়াম আর বোরন। তুমি কি জানো বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, আকার ছোট হইলে ওই মানগুলা বাড়ে। তো লজিক্যালি বোরনের বেশি হওয়ার কথা ছিল, বাট না, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন বিন্যাসের কারণে এইটার বেশি হবে। এরপরে এটার নিচে কে আছে? ম্যাগনেসিয়াম। এখানে কে আছে? অ্যালুমিনিয়াম। ও ছোট, তাই ওর মান বেশি হওয়ার কথা ছিল, বাট না, এখানে হবে উল্টা। তাহলে এই একটা ব্যতিক্রম আয়নীকরণ শক্তির।
আর আরেকটা হচ্ছে 15 নম্বর গ্রুপ আর 16 নম্বর গ্রুপের মাঝে। হ্যাঁ, 15 নম্বর গ্রুপে কি আছে? নাইট্রোজেন, এরপরে আছে হচ্ছে অক্সিজেন। সো অক্সিজেন ছোট, ওর মানটা বেশি হওয়ার কথা ছিল, বাট হবে না, ইলেকট্রন বিন্যাসের কারণে ওর বেশি হবে। সেম টু সেম ফসফরাসের বেশি হবে সালফারের থেকে। তাহলে এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমগুলো ভাইয়া, এগুলো কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, এসব জায়গা থেকে প্রশ্ন কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আর ভাইয়া ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম একটাই, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম একটাই, যে ভাইয়া ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, শেষ। অর্থাৎ তোমাকে ইলেকট্রন আসক্তি বলুক, আয়নীকরণ শক্তি বলুক এবং তড়িৎনাটকতা বলুক, তুমি মনে রাখবা যে প্রথমত তুমি আকার দিয়ে চিন্তা করবা, আর ব্যতিক্রম হইলে এই দুইটা। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ফসফরাস গ্রেটার দেন সালফার। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম শেষ। আর ইলেকট্রন শক্তির ব্যতিক্রম একটাই, যে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, বাট হওয়ার কথা ছিল কি ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, কারণ ফ্লোরিন ছোট, ওর বেশি হওয়ার কথা ছিল, বাট এটা হয় না চার্জ ঘনত্বের কারণে, আমরা কিন্তু জানি। তাহলে দেখো আমাদের এখানে বলছে যে কোনটা বেশি, তো তুমি দেখো এখানে কি ব্যতিক্রমের কোনো কিছু পাইতেছো? আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের কাউকে পাইতেছো না? তাহলে তুমি কেমনে চিন্তা করবা? আকার দিয়ে, ব্যতিক্রম না পাইলে আকার। সো দেখো কি বলছে, বলছে কোনটার বেশি, কোনটার আয়নীকরণ শক্তি বেশি, তার মানে কোনটার আকার কম, কোনটার আকার কম সেটা খুঁজো। সেগুলো কি 1 নম্বর গ্রুপের মৌল না? পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম। তাহলে আমরা কি জানি যে এগুলোর মধ্যে সোডিয়ামটা সব থেকে ছোট, তার মানে ওর তড়িৎনাটকতার মানটা সব থেকে বেশি। তাহলে সোডিয়ামটা সব থেকে ছোট, ওর তড়িৎনাটকতার মানটা সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে তড়িৎনাটকতা দেখো, আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা এখন কেন নিচ্ছি, দেখো একই সাথে তোমাকে আমি 3টা টপিক রিভাইজ দেওয়া ফেললাম। কয় মিনিট লাগছে? 2 মিনিট, ঠিক আছে? একই সাথে তোমাকে আমি 3টা টপিক রিভাইজ দেওয়া ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার সোডিয়াম। এখন তুমি এই টপিকে 50টা প্রশ্ন আসলে 50টাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আর লাস্ট মোমেন্টে এই জন্য করতেছি, তুমি দেখতেছো যে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলা স্যাররা পিক করতেছে, বিগত বছরের প্রশ্নগুলা লাস্ট মোমেন্টে এই জন্যই বেশিবার করতে হয়, ঠিক আছে? এরপরে আসো পরে প্রশ্ন, যে ভাইয়া গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হয়েছে। দেখো গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুর মধ্যে 1 মোল ইলেকট্রন যুক্ত হয়েছে। তো আমরা কি জানি, কেউ যদি ইলেকট্রন নেয় তাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। যেই শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে? সো কেউ যখন ইলেকট্রন নেয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি, এটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। আচ্ছা একটু ইলেকট্রোনেগেটিভিটি না, সরি, ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি তো অ্যান্সার বুঝলাম, বাট ভাইয়া দেখেন এইখানে একটা ইলেকট্রন আসক্তি আছে, এইখানে একটা আছে, তো আমি কোনটা দাগাবো, প্রথম না দ্বিতীয়? সো তুমি দেখো তোমার কি বলছে যে এখানে দ্বিতীয়বার ইলেকট্রন গ্রহণ করছি বা 2 কথাটা কি আছে? না, বলছে একটা পরমাণু আছে, দেখো একটা পরমাণু আছে, তার মধ্যে বাইরে থেকে একটা ইলেকট্রন যুক্ত হয়েছে। তাইলে এটা কি? দেখো প্রথম ইলেকট্রনটা যুক্ত হইলে এটাকে আমরা বলি প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথমটা যুক্ত হইলে প্রথম। এরপরে যখন এটা যুক্ত হয়ে গেল, এরপরে যদি বাইরে থেকে আরেকটা দিই তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এরপরে যদি বাইরে থেকে আরেকটা দিই এটা হবে তৃতীয় ইলেকট্রন আসক্তি। আমাকে তো কোনো কিছু বলে নাই যেটা কি, তার মানে কি শোনা মানে কি প্রথম, তার মানে এখানে তোমাকে কোনটা দাগাইতে হবে ভাইয়া, যে প্রথম ইলেকট্রন আসক্তি। কেউ কিন্তু ভুলেও তোমার হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি দাগাইও না, জিনিসটা বুঝতে পারছো? এবার আসো তাহলে এই রিলেটেড বাকি কনসেপ্টটা একটু বুঝি। দেখো তুমি তো ইলেকট্রন শক্তিটা দেখলা, আয়নীকরণ শক্তি কাকে বলে ভাইয়া? এখানে একটা ইলেকট্রন ধরো আছে, এটা যদি বের হয়ে যায় এটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি। এখানে যতটুকু শক্তি তোমার দেওয়া লাগবে এটা আয়নীকরণ শক্তি। তো এটা কি প্রথম বের হয়েছে না? তাহলে এটা কি প্রথম আয়নীকরণ শক্তি। ভাইয়া এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। আর ধরো এরপরে আরো একটা বের হইলো, আরো একটা বের হয়ে গেল, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, এইভাবে আর একটা বের হইলে তৃতীয়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার যে প্রথম আর দ্বিতীয়র যে কনসেপ্টটা, কেউ কিন্তু ভুলেও দ্বিতীয় দাগায়ও না। একটা ইলেকট্রন বাইরে থেকে যুক্ত হয়েছে মানে ইলেকট্রন আসক্তি, কিছু বলে নেই মানে প্রথম, তার মানে প্রথম ইলেকট্রন আসক্তি। বুঝতে পারছো? ওকে, এরপর আসো। আচ্ছা আমি কিন্তু কোনো কমেন্ট টমেন্ট দেখতেছি না, তো তোমরা যদি আমাকে সমস্যা বলো, আমি সেগুলো পড়বো না, কারণ এখন লাস্ট মোমেন্টে আসলে আমি এমনভাবেই পড়াবো যেন তোমার সর্বোচ্চ পরিমাণে তোমার বোঝার যে ক্ষমতাটা সেটা তোমার হচ্ছে আমি এখান থেকে দিতে পারি। বুঝতে পারছো? আমি চাই তুমি হচ্ছে যেন কোনো জিনিসের মানে না বুঝে এরকম যেন না থাকে, আমি অন্যই বোঝাবো। হ্যাঁ ম্যাথটা দেখো তো, ম্যাথটাকে আমরা হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে করছিলাম। দেখো তো যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে এই গ্যাসের আণবিক ভরটা কত?
তাই তো? তাহলে আমাদের দেখো ঘনত্ব দিয়ে দিছে ভাইয়া, প্রশ্নে ঘনত্ব দিছে, বের করতে বলছে আণবিক ভর। আমরা কি ঘনত্বের সূত্র জানি যে ডি ইজ ইকুয়ালস টু PM ডিভাইড বাই RT। এগুলা কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে খুব ভালো মতো করে আসছি, যে কেমনে তোমার এই প্রশ্ন সলভ করতে হবে, এগুলো কিন্তু আমরা খুব ভালো মতো করে আসছি। সো ভাইয়া দেখো এই সূত্র থেকে আমাদের ঘনত্ব বলে দিছে, আণবিক ভর M বের করতে বলছে, তো ঘনত্ব D সমান PM বাই RT। আমি বের করব M, তাহলে M কে এক পাশে নিয়ে আসো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, DRT ডিভাইড বাই P। ওকে, এবার মান বসাও। ভাই D কত দিছে? ঘনত্ব 2.25। হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে ভালো মতো বলছি যে আমরা কখনোই ভাগের মধ্যে দশমিক বসাবো না, কখনোই দশমিক বসাবো না। দেওয়া আছে কত? 2.25। এটাকে আমি লিখবো হচ্ছে 225 ডিভাইড বাই 100। কারণ কি, এই যে দশমিকের পরে 2 ঘর আছে, তাই আমি এটাকে ভাগ করব একের পরে 2টা শূন্য দিয়ে। বুঝতে পারছো? তাহলে 2.25 কে আমি লিখবো 225 ডিভাইড বাই 100। তাহলে দেখো আমার জন্য ক্যালকুলেশনটা সোজা হয়ে গেল, দশমিক আমি কখনোই লিখবো না। এরপরে ভাই আর কোথায়? আর তো আমাকে বলবে না। দেখো এখানে আমার চাপটা আছে এটিএম এ, আর আয়তনটা কই আছে? আয়তনটা কই আছে? এই দেখো গ্রাম পার লিটার। তো আমরা কি জানি লিটার এটিএম এককে আর এর ভ্যালু কত? লিটার এটিএম এককে আর এর ভ্যালু 0.0821। তো তোমার কি এত ঘর নেওয়া দরকার আছে? না, তুমি নিবা ছোট্ট ঘর 0.08। মানে ক্যালকুলেশনটা কাছাকাছি যাইতে পারলেই তো হয়েছে, তোমার তো একদম অ্যাকুরেট সব বের করা লাগবে না, জাস্ট কাছাকাছি যাইতে পারলেই হচ্ছে। তাহলে তুমি বসাবা 0.08। এবার ভাইয়া কি বলছি, দশমিক বসাবো না, 0.08 কে আমরা লিখবো 8, এবং দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তাইলে 100 দ্বারা ভাগ করব। বুঝতে পারছি? তাহলে দেখো 8 ডিভাইড বাই 100। এরপর আছে টি। ভাইয়া টি কোথায়? টি কোথায়? 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 18 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 প্লাস 18 291 না? তাহলে এটা কত ভাইয়া? এটা হচ্ছে 291। আর পি পি কই? 0.8 এটিএম। হ্যাঁ 0.8 কে আমরা লিখবো 8, এবং এটা আছে নিচে, তাহলে উপরে কি দিয়ে দিব? দশমিকের পরে 1 ঘর, তাই একের পরে একটা শূন্য, শেষ। এবার দেখো ক্যালকুলেশনটা কত সোজা। ভাই 8 দিয়ে 8 কাটা, আর এই শূন্য দিয়ে আমরা হচ্ছে এই শূন্যকে কাটাকাটি করতে পারতেছি। আর তো কিছু কাটাকাটি যায় না, ওকে ফাইন, আর কিছু কাটাকাটি যাওয়ার দরকারও নাই। আমরা দেখি আর কি করা যায়। এখানে আছে হচ্ছে ভাইয়া কত? এটা 291 না? এটা 290 লেখো, এটা 290 লেখো। কেন? দেখো 290 লিখলে এই শূন্য দিয়ে তুমি আরেকটা শূন্য কাটাকাটি করতে পারবা, তাহলে তোমার দেখো ক্যালকুলেশনটা আরেকটু শর্ট হয়ে গেল। এবার দেখো উপরে আছে 225, এখানে আছে 29, এটাকে যদি গুণ করো দেন হচ্ছে 100 দ্বারা ভাগ করো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে তুমি 225 আর 29টা গুণ করো, এবং বারবার বলছি যে গুণ একদম ছোটবেলা থেকে করে আসতেছো, ক্লাস 4-5 থেকে করে আসতেছো, তাহলে গুণের সময় নেওয়া যাবে না। তাহলে 225 আর 29 গুণ করলে কত আসবে? দেখো 225 আর 29, চলো গুণ করি। 5 9 45, 45 এর 5, হাতে আছে 4, 9 2 18, 4 22, 22 এর হচ্ছে তোমার 2, হাতে আছে 2, 9 2 18, আর 2 হচ্ছে 20, একটা শূন্য দিলাম। 5 দুগুণে 10, শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, আর 1 হচ্ছে 5, এবং 2 দুগুণে হচ্ছে তোমার 4। তাহলে কত আসতেছে ভাইয়া? 5 2 5 6। তো 6525, এটাকে 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 65.25 না? বা তুমি একটু খেয়াল করে দেখো, তোমার যে অ্যান্সারটা আসছে 65, এটার কাছাকাছি অপশনের অ্যান্সার কোনটা আছে? 67। আর কেউ কি কাছাকাছি আসে? 36 কি 65-র কাছে? 24 36 না। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 67। ওই যে আমরা একটু কম বেশি করে ধরছি, 291 এর 290 ধরছি আমাদের ক্যালকুলেশন কমানোর জন্য, এই জন্য মানটা এদিক সেদিক আসছে। সো ম্যাথ কিন্তু কঠিন না ভাইয়া, এগুলা কিন্তু আগেই করে দিছি, সব ম্যাথ করে দিছি, ঠিক আছে? কেমিস্ট্রির সব ম্যাথ তোমাদেরকে ভাই কিন্তু করে দিছি। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? গ নাম্বার। এরপরে আসো, প্রশ্ন টাইপিং একটু ভুল হয়েছে ভাইয়া, এটা হবে হচ্ছে 250 ml, ঠিক আছে? 250 ml 0.1 মোলার এইটা। সো চলো এই ম্যাথটা করে ফেলি, খুব ইজি ম্যাথ, সর্বোচ্চ তোমার এই ম্যাথটা করতে 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড কম লাগবে। দেখো কি বের করতে বলছে, আয়তন দেওয়া আছে ভি, দেখো কি দেওয়া আছে ভাইয়া? আয়তন দেওয়া আছে ভি, ঘনমাত্রা দেওয়া আছে এস, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি, আমাদের বের করতে বলছে ডাব্লিউ। তাহলে বুঝতেই পারতেছো যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এসএমভি ডিভাইড বাই 1000, এই সূত্র ইউজ করতে হবে। সো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এসএমভি ডিভাইডেড বাই ভাইয়া 1000। সো এবার তুমি দেখো এস কত? এস হচ্ছে 0.1, আমি তোমাকে বলছি দশমিক দিবই না, 0.1 কে লিখবো 1, এবং দশমিকের পরে 1 ঘর আছে, তাই 1-এর পরে একটা শূন্য দিব। এরপর ভাই আয়তন কত? আয়তন হচ্ছে 250, তাহলে দিয়ে দাও 250। এরপরে তোমার এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ভর কত? 106, বাট তুমি হিসাব সহজ করার জন্য 106 রে 100 ধরো, তাহলে তোমার জন্য হিসাবটা সুবিধা হয়ে যাবে।
106 কে 100 ধরো, তাহলে এরপর সূত্রের কত, সূত্রের হচ্ছে 1000। তো দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, আর এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এবং 10 দিয়ে 25কে কাটাকাটি করলে আড়াই। কতক্ষণ লাগে ভাই? আড়াইয়ের কাছে অপশনে অ্যান্সার কোনটা আছে? 2.65। ভাই 26 কি আড়াইয়ের কাছে? 10 1 নো। কতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে? সর্বোচ্চ 10 সেকেন্ড। ঠিক আছে, তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনের কাজগুলো করে থাকতা তাহলে তোমার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগতো। কথা বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে থাকবে, কোনো সমস্যা নেই। তোমাদের যদি কারো পড়া থাকে তোমরা তোমার নিজেদের পড়া করো, কোনো সমস্যা নাই। পরে রেকর্ডেড করতে পারো, টাইনা দেখতে পারো, পিডিএফ পড়তে পারো, কোনো সমস্যা নেই। এই সময় আসা কোনো ধরাবাধা নিয়ম নাই যে তোমার ক্লাস করতেই হবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, 10 সেন্টিমিটার কিউব 0.25 সালফিউরিক অ্যাসিড দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? আমি একটু চেক দিব, যে আমার এই প্রশ্নটা তোলা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার বেশিক্ষণ টাইম লাগবে না, একটু ওয়েট করো, কারণ প্রশ্নে ভুল গেলে ম্যাথ করে তো লাভ নাই। ঠিক আছে, প্রশ্ন ভুল গেলে ম্যাথ করে আসলে কোনো লাভ নাই, পরে দেখবো যে পুরাটাই ভুল। একটু ওয়েট করো। কত দেওয়া আছে ভাইয়া? এই যে 10 লেখছে, এটা হবে হচ্ছে তোমার, আমি এই জন্য সন্দেহ করতেছিলাম, এটা হবে হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। ওকে ফাইন, বাকি সব ঠিক আছে। 20 সেন্টিমিটার কিউব 0.25 সালফিউরিক অ্যাসিডকে ডেসিমোলার করতে কি পরিমাণ? ওকে ঠিক আছে, অপশনগুলো দেখে নিই। তোমার হচ্ছে 10 30 20 50 হবে। চলো এটা সলভ করি। আচ্ছা আচ্ছা, তোমাদের এটা একটু বের করে রাখি ইন্টারফেসটা। ওকে হ্যাঁ, এই টাইপের ম্যাথ দেখো, আগে একটা আয়তন আছে, V1, আগে একটা ঘনমাত্রা আছে S1, সেটাকে পরে তোমার কতটুকু আয়তন হবে সেটা আমরা বের করব, এবং সেখান থেকে কতটুকু পানি যোগ করতে হবে সেটা বের করব, মানে এখান থেকে V2 বের করতে হবে। আর এই যে ডেসিমোলার মানে কত, 0.1 মোলার, এ তোমাকে S2 দিয়ে রাখছে। সো আগে একটা আয়তনের ঘনমাত্রা আছে, পরে একটা হবে। সূত্র কি? V1S1 সমান V2S2। দুনিয়ার সহজ একটা সূত্র, যে V1S1 সমান V2S2। সো দুইটা টাইপের ম্যাথ আসে। একটা বলছে কতটুকু পানি যোগ করতে হবে, এইটা মানে হচ্ছে তুমি আগে V2 বের করবা, এখানে আগে কত আছে 20, ধরো পরে V2টা আসলো 50, এটার মানে কি তোমার আগে 20 ছিল, এখন 50 হইতে হবে, তাহলে আগে তো 20 আছেই, এখন 50 বানাইতে আর কত যোগ করা লাগবে? 30। তাহলে অ্যান্সারটা আসবে এরকম। এটা হচ্ছে কতটুকু পানি যোগ করা লাগবে সেইটা। আর আরেকটা হচ্ছে ধরো বললো যে পরবর্তী আয়তনটা কত হয়, কত হয়েছে 50, তাহলে দুইটার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট। আমার এখানে বসে কতটুকু পানি যোগ করতে হবে, তার মানে কি আগে আমরা V2 বের করব, যে V2 কত, V1S1 ডিভাইড বাই S2। V1 কত, 20 সেন্টিমিটার কিউব, এবং অ্যান্সারগুলো সব সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, তাই কোনো সমস্যা নাই। ঘনমাত্রা কত, 0.25, আমরা কি দশমিক দিব? না ভাইয়া, আমরা দিব হচ্ছে 25 ডিভাইড বাই 100, কারো তো কোনো সমস্যা নাই। এরপর আস হচ্ছে ডেসিমোলার মানে হচ্ছে 0.1, আমরা কি 0.1 লিখবো? না, আমরা লিখবো 1 ইন্টু তোমার হচ্ছে 10। তাহলে এবার কি করা যায়, এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করা যায়, তোমার হচ্ছে এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করা যায়, 25 দুগুণে 50। তাহলে তুমি দেখো আগে ছিল 20 সেন্টিমিটার কিউব 0.25, পরে হয়েছে ডেসিমোলার, আয়তন হইতে হবে 50, কিন্তু পানি কতটুক যোগ করব, আগে 20 ছিল, পরে 50 হইতে হলে আর কত যোগ করা লাগবে? 30। তাহলে এই যে অ্যান্সার কিন্তু এইখানে। ঠিক আছে, তোমাকে কতটুকু পানি যোগ করতে হবে সেটা যদি বলে যে পানি যোগ করতে হবে কতটুকু ভাইয়া, পানি যোগ, তাহলে তুমি কি করবা, অবশ্যই V2 যেটা বের হবে সেটা থেকে তোমার V1টাকে মাইনাস করে লিখবা। তাহলে V2 বের হয়েছে 50, V1 আগে ছিল 20, তাহলে এটা করলে আসবে 30। শেষ, অ্যান্সার কত ভাইয়া? 30 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখানে এককগুলো ভুল দেওয়া আছে, এটা 30 সেন্টিমিটার কিউব হবে, 30 সেন্টিমিটার। ওকে, এরপর আসো, H2S এর ppm এর কত মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী? ভাইরে ভাই দেখো, অলরেডি 23-24 সালে প্রশ্ন সলভ করতে শুরু করলাম, শুরুই করছি 3টা ম্যাথ দিয়ে, আল্লাহর নাম নিয়ে বুঝতে পারছো? তার মানে ম্যাথ আসতেই পারে, আসলে কোনো প্যারা খাওয়ার কিছু না। ভাই H2S এর কত মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী? হুবহু বইতে দেওয়া আছে যে 50 ppm, 50 ppm মানুষের জন্য প্রাণঘাতী, একদম হুবহু হাজারি স্যারের বইতে দেওয়া আছে, সেটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই। এরপর আসো, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোনটা? ভাই বাফার নিয়ে অনেক দিন চিল্লাইছি, অনেক কিছু বলছি, যে ভাই বাফার কিভাবে তৈরি হবে। বাফার মানে হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড প্লাস ওই দুর্বল অ্যাসিডের লবণ,
লবণ। উদাহরণ দেখো, দুর্বল অ্যাসিড কি ভাইয়া? CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড। এটার সাথে এইটারই লবণ থাকতে হবে। এটা লবণ কি? CH3COONA হইতে পারে অথবা পটাশিয়াম হইতে পারে, সেটা ম্যাটার করে না। কথা হচ্ছে এই দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল অ্যাসিডের লবণই থাকতে হবে। এরপর তাহলে এটা কি? পুরাটাই অ্যাসিড, তাহলে এই অ্যাসিডটা হচ্ছে অম্লীয় বাফার, এটা হচ্ছে অম্লীয় বাফার। আর ক্ষারীয় হলে কি হবে? সেম, তোমার হচ্ছে দুর্বল ক্ষার প্লাস তোমার হচ্ছে সেই দুর্বল ক্ষারের লবণ, সেই দুর্বল ক্ষারের লবণ। তাহলে তুমি দেখো যে ভাই তুমি চিনো একদম ফেমাস একটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে সেটার একটা লবণ NH4Cl হইতে পারে, Br হইতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার, যে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ, তার মানে ক্ষারীয় বাফার। ঠিক আছে, এটা একটা কমন। আরেকটা টাইপ আছে, ঠিক আছে, ওটা বুঝাতে গেলে এখন আসলে অনেক টাইম লাগবে, ঠিক আছে, বাট আমাদের হাতে আসলে খুব একটা বেশি টাইম নেই। তাহলে তুমি দেখো এটা থেকেই মোস্টলি কমন প্রশ্ন আসে যে ক্ষারীয় বাফার কোনটা। সো এটা তো অ্যাসিড, অ্যাসিডিক তো হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড তো স্ট্রং ক্ষার এবং তার লবণ, এটা তো হবে না। এটা কি লেখা রাখছে আল্লাহ তাআলা জানে। সালফিউরিক অ্যাসিডের কি? NH4Cl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের লবণ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই প্রশ্নটা, এই সেম প্রশ্নটা 2019 সালেও আসছে। আমরা যখন প্রশ্ন সলভ করতে যাব একই প্রশ্ন তো বারবার আসবে, তুমি দেখো যে কতবার করে এই টাইপের প্রশ্নগুলো আসছে। আচ্ছা, কে যেন একটু ফোন দিচ্ছে, একটু ওয়েট করো। ওকে, সরি ভাই, একটু ডিস্টার্বের জন্য। এরপরে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলতেছে কোনটিতে অ্যালকোহল এবং অ্যাসিডের কার্যকরীমূলক উভয় বিদ্যমান। তোমরা যদি এইচএসসি অথবা অ্যাডমিশনে কোনো কালে আলোক সমানতা পড়ে থাকো, তুমি একবার হইলেও ল্যাকটিক অ্যাসিডকে দেখছো, তুমি ম্যালিক অ্যাসিডের সংকেত জানো না, খুব ভালো কথা। তুমি ফিউমারিক অ্যাসিডের সংকেত জানো না, খুব ভালো কথা। তুমি অক্সালিক অ্যাসিডের সংকেত জানো না, তাও ভালো কথা। বাট ল্যাকটিক অ্যাসিডকে তো তুমি দেখছো আলোক সমানতায়। দেখো তো জিনিসটা দেখতে এমন কিনা যে COOH, COH এবং তোমার এখানে কি থাকে? CH3। তো তুমি দেখো এই ল্যাকটিক অ্যাসিডের মধ্যে OH বা অ্যালকোহলও আছে, অ্যাসিড বা COOH আছে। তাহলে প্রশ্ন তো একদম তোমার জানা জিনিস থেকে আসছে যে কোনটার মধ্যে অ্যাসিড এবং অ্যালকোহলের কার্যকরীমূলক দুইটাই আছে, সেটা কি? ল্যাকটিক অ্যাসিড। বাকিগুলো তো তোমার জানা দরকার নাই, তোমার এমন কিছু দিবে না যেটা তুমি পারবা না। আর যেটা তুমি পারবা না একদম আসমান থেকে এনে দিয়ে দিবে ম্যালিক অ্যাসিড, তুমি পারবা না মানে আরেকজনও পারবে না, কোনো সমস্যা নাই তো। তুমি পারবা না মানে আরেকজনও পারবে না, তো সবাই যদি না পারে তাহলে তো ইকুয়াল হয়ে গেল। তাহলে পরীক্ষা হবে 99 মার্কে, 1 মার্ক বাদ, 99 মার্কে পরীক্ষা হবে। এরকম 10টা প্রশ্ন থাকলে 90 মার্কে পরীক্ষা হবে। হয়তো 2-1 এক্সেপশন পারবে, 500-1000 পারবে, বাট বাকি 4000 তো পারবে না। বুঝতে পারছো? তাহলে এত প্যারা খাওয়ার কিছু নাই। তোমাকে জানা প্রশ্ন করছে, তুমি একটা কথা ভাইয়ের মনে রেখো, আমি লেখা দিই, তোমরা যারা ঠিকভাবে পড়াশোনা করছো, আমার এই কথাটা মিলিয়ে নিবা মেডিকেলের রেজাল্ট দেওয়ার দিন, যে তোমার জানা জিনিস যদি তুমি ভুল করে দিয়ে আসো তাহলে তুমি চান্স পাবা না। তোমার জানা জিনিস, তোমার পড়া জিনিস, ঠিক আছে, তোমার জানা জিনিস, তোমার পড়া জিনিস দিয়ে আসতে পারলেই তুমি চান্স পাবা। যদি তুমি ঠিকভাবে এতদিন পড়ে থাকো তাহলে তুমি এই কথাটা মিলাই নিও, একদম মোটা দাগে মার্ক করে লিখে রাখো, শেষ। হ্যাঁ বলছি মিলাই নিও, যে তুমি এতদিন যদি ঠিকভাবে পড়ে থাকো, তোমার জানা অথবা পারা জিনিসগুলো যদি ঠান্ডা মাথায় পরীক্ষার হলে দিয়ে আসতে পারো, তুমি চান্স পাবা, শেষ, সোজা বাংলা কথা, ঠিক আছে, মিলাই নিও, শেষ। তাহলে এটা অ্যান্সার কি ভাইয়া? ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এরপর আসো, আবার কি ম্যাথ আসলো নাকি? না, ম্যাথ না, বলছে বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই ভাগের পার্থক্য কত। একদম খুবই কমন প্রশ্ন, আমরা তোমার ল্যাবরেটরি নিরাপদ খুব ভালো মতো পড়ছি যে ভাইয়া 0.1 ml অথবা 0.1 সেন্টিমিটার কিউব, তাই তো। তাহলে 0.1 ml কই আছে? এই যে আমাদের 0.1 ml। বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই ভাগের মাঝখানে পার্থক্য তোমার এত। তোমরা কি জানো এই প্রশ্নটা কই আসছে? আমাদের সময় বুয়েট পিলিতে আসছে, ঠিক আছে, বুয়েট পিলি, দেখো বুয়েট পিলি। সো এইসব প্রশ্ন সব জায়গাতে আসে, বুঝতে পারছো? কেমিস্ট্রিতে আসলে শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস বলে কিছু নেই, সব জায়গার প্রশ্ন সব জায়গাতে আসে। এরপরে আসো, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি কালার দেয়? ভাই কতবার করে তোমরা পড়ছো বলো তো, যে সোডিয়াম শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ, সোডিয়াম শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ।
পটাশিয়াম হচ্ছে বেগুনি, পটাশিয়াম হচ্ছে বেগুনি। ভাইয়া কপার হচ্ছে নীলাভ সবুজ, কপার হচ্ছে নীলাভ সবুজ। ভাইয়া ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। দেখো তোমাদের শিক্ষা পরীক্ষা, তোমাদের শিক্ষা পরীক্ষার অনেক বইতে 10টা 15টা দেওয়া আছে না, যে বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ, লিথিয়াম হচ্ছে স্ট্রং রেড। ভাই তোমার জানা জিনিস থেকে প্রশ্ন আসছে। পটাশিয়াম, এটা হাজারি স্যারের বইতে 4টা জিনিস দেওয়া আছে, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, কপার নীলাভ সবুজ আর ক্যালসিয়াম ইটের মতো লাল। এই 4টা আগে পারো, তারপরে তুমি বাকিটি পাইরো। যারা এই 4টা পারো না তাদের বাকিটি বাইরে কোনো লাভ নাই। এখান থেকে আসছে দেখো যে পটাশিয়ামটা কি বেগুনি, পরের বছর আসবে সোডিয়াম কি সোনালী হলুদ, এবং এটা আসছে যে সোডিয়াম সোনালী হলুদ, এটা অলরেডি আসছে 2020 সালে আসছিল। ঠিক আছে, তো প্রশ্ন ব্যাংক সলভটা এই জন্য করে দিচ্ছি। দেখো যে তোমার জানা জিনিসের বাইরে একটা জিনিস আসে কিনা, একটা সিঙ্গেল জিনিস আসবে না। তো পারা জিনিস দাও, এমনি পারো। 50 ml সম্পৃক্ত দ্রবণে, বন্ধ লেখা রাখছে, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি দাব্যতা কত, মানে কত গ্রাম পার লিটার। সো তুমি দেখো এইটার চেয়ে সহজ ম্যাথ দুনিয়া তার কিচ্ছু আছে? হ্যাঁ, ভর দেওয়া আছে 5, এটা দেওয়া আছে এত ml। সো উপরে কি ভর দেওয়া আছে কত গ্রাম, 5 গ্রাম। বের করতে বলছে লিটারে, দেওয়া আছে 50 ml। তো তুমি জানো 50 ml কে লিটারে নিতে হলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এককটা কি আসলো, এই যে গ্রাম পার লিটার। সো এবার বাকি কাজ তো সেম, 1000 ভাগের নিচে ভাগাই আছে, তাহলে উপরে চলে যাবে। তাহলে 5 × 1000 ডিভাইড বাই 50। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 5 দিয়ে 5 কাটা, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, 100। আমাদের আসতেছে 100 গ্রাম পার লিটার। একদম ডিরেক্ট স্যারের বইয়ের ম্যাথ, যে 100 গ্রাম পার লিটার। কঠিন কিচ্ছু আসে না, ঠিক আছে, কঠিন কিছু আসে না। আমাদের শিখাইতে যাও না যে ভাই কঠিন কিছু আসে। এই যে প্রশ্নটা, ফর্মালডিহাইড এবং পটাশিয়াম, এখানে টাইপিং মিস্টেক করছে হয়তো, এটা হয়তো তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। যারা তোমার হচ্ছে জানে এই কনসেপ্টটা, তারা এমনি পারবে যে ফর্মালডিহাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন উত্তপ্ত করি, যখন ফর্মালডিহাইডের সাথে গাঢ় ক্ষার উত্তপ্ত করি, এই বিক্রিয়াটা ক্যানিজারো বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া ক্যানিজারো বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। কিসের বিক্রিয়া, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড কি ভাইয়া, HCHO। এটার সাথে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় ক্ষার বিক্রিয়া করি, ঠিক আছে, তখন সেখান থেকে কি তৈরি হয়, এটা একটা অ্যালডিহাইড। ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়, এই অ্যালডিহাইডটা একবার জারিত হয়, একবার বিজারিত হয়। সো অ্যালডিহাইড যদি জারিত হয় তাহলে তৈরি হয় অ্যাসিড, এবং এটা কয় কার্বন, এক কার্বন। এক কার্বনের অ্যাসিড দেখতে কেমন, HCOOH। ভাইয়া এটাই আবার বিজারিত হবে, অ্যালডিহাইড বিজারিত হলে পিছনের দিকে যায়, মানে অ্যালকোহল হয়। তাহলে অ্যালডিহাইড যদি বিজারিত হয়, এক কার্বনের অ্যালডিহাইড, এক কার্বনের অ্যালকোহল তৈরি হবে, নাম কি, CH3OH। তোমারে বলছে যে এই দুটারে উত্তপ্ত করলে আমি কি পাবো, সো তুমি পাবা এই যে ফর্মিক অ্যাসিড এবং মিথানল বা মিথাইল অ্যালকোহল। প্রশ্ন কি আছে, প্রশ্নের সুন্দর মতো দেখো মিথাইল অ্যালকোহল আছে। যারা ক্যানিজারো বিক্রিয়া পড়ে গেছে, যারা ক্যানিজারো বিক্রিয়া পড়ে গেছে, তারা তো প্রশ্ন দেখা আর এই যে এটা যে টাইপিং মিস্টেক, ওটা তারা ধরে ফেলছে যে এখানে টাইপিং মিস্টেক আছে, বাট অ্যান্সার তো আছে যে মিথাইল অ্যালকোহল। কথা বুঝতে পারছো? এরকম আসলে কোপ দিব, কিন্তু যদি ডক্টর সার্জারি করে এসে মুড সুইং করে কোয়েশ্চেন, ভাই কেমিস্ট্রিতে মুড সুইং এর কিছু নাই, কেমিস্ট্রিতে মুড সুইং এর কিছু নাই ভাই, সবই পারবা। সো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোনটা অ্যাক্টিভ হয়, তোমরা জানো যে বজ্রপাতের সময় নাইট্রোজেন কি হয়, ওই তোমার বজ্রপাত আমাদের ইসের মধ্যে ছিল, তাই না, পরিবেশ রসায়নে 3000°C তাপমাত্রায় ভেঙে গিয়ে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে বজ্রপাতের সময় কোন গ্যাসটা অ্যাক্টিভ হয়, নাইট্রোজেন গ্যাসটা অ্যাক্টিভ হয়। বজ্রপাতের সময় নাইট্রোজেন গ্যাসটা অ্যাক্টিভ হয়। এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন সম্পর্কে স্পেশাল একটা ইনফরমেশন জেনে রাখো, যে এই নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাসের পরে সব থেকে নিষ্ক্রিয় মৌল। নাইট্রোজেন গ্যাস হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে নিষ্ক্রিয়। সো এজন্য ওকে ভাঙতে অনেক তাপ লাগে, তাই ও হচ্ছে যখন বজ্রপাতে অনেক বেশি তাপ হয় তখন হচ্ছে অ্যাক্টিভ হয়। এই জন্য বলছে বজ্রপাতের সময় কোনটা অ্যাক্টিভ হয়, নাইট্রোজেন। ঠিক আছে, সব থেকে বেশি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসের পর তোমার হচ্ছে সব থেকে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন, কারণ ও ভাঙতে চায় না, ওকে ভাঙতে প্রায় 3000°C তাপমাত্রা লাগে। এরপর নিচের কোনটি আলোক সক্রিয়, ভাই আলোক সক্রিয় মানে কি, কাইরাল কার্বন। তোমার একটা জিনিসই বুঝতে হবে, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি, যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে, যেমন A B C D।
যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস। সো এখানে আসো, প্রথম যে কার্বনটা এটা 1 হাতে 3টা হাইড্রোজেন আছে, সো ও তো বাদ। এই কার্বনের একই হাতে 2টা CH3 আছে, সো ও বাদ, এখানে কোনো কাইরাল নাই। এই কার্বনটার 1 হাতে 3টা হাইড্রোজেন আছে, ও বাদ। এই কার্বনটার তোমার 2 হাত দিয়ে এই কার্বনটাকে ধরছে, কোনো ডাবল বন্ড থাকা যাবে না, কোনো কার্বনে ডাবল বন্ড থাকা যাবে না, তাহলে এটা বাদ। এটারও ডাবল বন্ড আছে, এটা বাদ। এই কার্বনের 1 হাতে 3টা হাইড্রোজেন বাদ। 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকলে সেটাকে আমরা বলি কাইরাল। বা এই কার্বনের 1 হাতে 2টা হাইড্রোজেন আছে, বাদ। ঠিক আছে, এরপরে দেখো যে এই কার্বনের 1 হাতে 3টা হাইড্রোজেন আছে, সো এই কার্বনটা বাদ। বাট এই যে মাঝের কার্বন দেখো, 1 হাত দিয়ে ধরছে CH3 কে, 1 হাত দিয়ে ধরছে হাইড্রোজেনকে, 1 হাত দিয়ে ধরছে NH2 কে, 1 হাত দিয়ে ধরছে COOH কে। তাহলে এই দেখো আমাদের কাইরালটা পেয়ে গেছি। এই যে কার্বনটা আছে, এই কার্বনটা 1 হাত দিয়ে ধরছে হাইড্রোজেনকে, 1 হাত দিয়ে ধরছে NH2 কে, 1 হাত দিয়ে ধরছে COOH কে, আর এক হাত দিয়ে ধরছে CH3 কে। তাহলে এই যে আমাদের সেই কাইরাল কার্বন পেয়ে গেছি। তাহলে কোন যৌগটা আলোক সক্রিয়, যার মধ্যে কাইরাল আছে সে আলোক সক্রিয়। তাহলে এই হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, সেগুলো চোখ দিয়ে দেখলেই বোঝা যায়, চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে কোনটা কাইরাল হবে। এরপর আসো, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ভাই ব্যাপন হার সমান মানে কি? যাদের আণবিক ভর সমান। কি সমান ভাইয়া? আণবিক ভর সমান। তো দেখো আণবিক ভর কোনটা সমান? C2H4 কার্বন দুইটায় 24 আর হাইড্রোজেন তোমার হচ্ছে কয়টা? 4টা, তাহলে 28। আর অক্সিজেন দুইটা হচ্ছে 32, মিললো না। নাইট্রোজেন দুইটাই হচ্ছে 28, অক্সিজেন দুইটা হচ্ছে 32, মিললো না। কার্বন মনোঅক্সাইড, কার্বন 12 অক্সিজেন 16, 28, অক্সিজেন দুইটা 32, মিললো না। নাইট্রোজেন দুইটা 28 এবং কার্বন মনোঅক্সাইডও কত? 28, এই যে মিলে গেছে 28 28। তাহলে এই দুটার ব্যাপন হার সমান। ব্যাপন হার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, লেখা রাখো। ব্যাপন হার থেকে মেডিকেলে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। শুধু মেডিকেল না, তুমি যেখানকেই পরীক্ষা দাও না কেন, ব্যাপন হার থেকে একটা প্রশ্ন আসে, প্রত্যেকটা বছরই আসে। ঠিক আছে, এরপর আসো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? ভাই শর্ট সিলেবাসে তো নাই আয়ন শনাক্তকরণ, প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা জানি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্বারা কাকে শনাক্তকরণ করা হয়? সোডিয়ামকে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্বারা কাকে শনাক্তকরণ করা হয় ভাইয়া? সোডিয়ামকে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্বারা শনাক্তকরণ করা হয় সোডিয়ামকে। ওকে, পরের প্রশ্ন, এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কয়টি কার্বন ডাইঅক্সাইড অণু থাকে? সো এই যে ম্যাথটা আছে, এটা ম্যাথ করা ছাড়াই বলে দেওয়া যায়, বাট আমি তোমাকে আগে ম্যাথটা করে দেখাই যে কত সিম্পল একটা ক্যালকুলেশন, তারপরে তোমাকে ওইটা বলতেছি যে ভাই তুমি কেমনে চিন্তা করে অ্যান্সারটা করতে পারো। দেখো কি দেওয়া আছে ভাইয়া, আয়তন ভি দেওয়া আছে। কি জানতে চাইছে ভাইয়া? অণুর সংখ্যা এক্স। তুমি জানো যে ভি ডিভাইড বাই 22.4 ইকুয়ালস টু অণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো 6 × 10⁻23। সো এবার আসো যে ভাইয়া আমরা কি জানি, যেখান থেকে আয়তন কত দেওয়া আছে ভাইয়া, আমরা তোমাকে একটা কথা বলছি যে দশমিক রাখবো না, তাহলে 22.4কে আমি লিখবো 224, দশমিকের পরে এক ঘর আছে, তাহলে উপরে 10 দিয়ে দিব। আয়তনটা দেওয়া আছে 2.24, আমি এটাকে লিখবো 224 এবং দশমিকের পর 2 ঘর আছে, তাই আমি নিচে 100 দিয়ে দিব। ইকুয়ালস টু অণুর সংখ্যা এক্স বের করব, আর এটা হচ্ছে 6 × 10⁻23। সো এবার আসো, 224 কাটা 10 দিয়ে 100কে কাটা হচ্ছে 10 বার, এবং দেখো সমান চিহ্নের দুই পাশে যদি একই বরাবর থাকে তাহলে কাটাকাটি করা যায়। এই যে আছে তোমার হচ্ছে একটা 10, এখানে আছে 23টা 10, তাহলে একটা দিয়ে 23টার মধ্যে কাটাকাটি গিয়ে কয়টা থাকবে? 22টা, এবং x এর মান কত আসলো? 6 × 10⁻22। শেষ। কতক্ষণ লাগছে বল? 6 × 10⁻22 মানে 6.023। এখন আসো যে ভাইয়া তুমি এই ক্যালকুলেশনটা না করেই অ্যান্সারটা বলতে পারতা। তুমি জানো 22.4-এ 6 × 10⁻23, তো 22.4কে 10 গুণ কমায় ফেললে এটাও 10 গুণ কমে যাবে, 10 এর পাওয়ার 23 থেকে কত হয়ে যাবে? 22। দেখো 22.4-এ 6 × 10⁻23, তাহলে 22.4কে যখন 2.24 বানায় ফেললাম, 10 গুণ কমায় ফেললাম, তাহলে এটাকেও 10 গুণ কমায় ফেলো, এটা হয়ে যাবে কত? 22। শেষ। 6 × 10⁻22। ঠিক আছে, সো বুদ্ধিমানেরা এমনি করবে আর গাধারা ক্যালকুলেশন করে টাইম নষ্ট করবে। ঠিক আছে, সো একটু মাথা কাটাইও। এরপর আসো, বরফের গঠনে অক্সিজেনের কয়টি হাইড্রোজেন তোমার হচ্ছে বন্ধন বিদ্যমান? সো অনেকের কনফিউশন আছে, কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো বরফ যে আছে, এই বরফে প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে বন্ধন আছে। H2O মানে কি তোমার হচ্ছে ইনা, H2O তো বরফ, H2O বরফ, H2O পানি, H2O তো বাষ্প, তাই তো? আচ্ছা, সো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। প্রতিটি হাইড্রোজেনে একটা করে, প্রতিটি হাইড্রোজেনে একটি হাইড্রোজেন বন্ড আছে, প্রতিটি হাইড্রোজেনে একটি হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন আছে পানিতে কয়টা বা বরফে কয়টা? 2টা।
তাহলে হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেনের মধ্যে বন্ড কয়টা? দুইটা, প্রত্যেকটা একটা করে, দুইটা আছে তাই দুইটা। আর অক্সিজেনটা যেটা আছে না, অক্সিজেনে থাকে তোমার হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড, অক্সিজেনে থাকে দুইটা হাইড্রোজেন বন্ড। তাহলে বরফে প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে হাইড্রোজেন বন্ড আছে দুইটা, তাই দুইটা হাইড্রোজেন বন্ড। আর একটা অক্সিজেনে দুইটা হাইড্রোজেন বন্ড, টোটাল বন্ড কয়টা হলো তাইলে? প্রত্যেকটা হাইড্রোজেনে দুইটা, অক্সিজেনে দুইটা, চারটা। তাহলে পুরা বরফে হাইড্রোজেন বন্ড চারটা। কিন্তু দেখো মেডিকেলে প্রশ্ন আসছে কি বলছে, শুধুমাত্র অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন বন্ড কয়টা? শুধুমাত্র অক্সিজেনে দুইটা। ঠিক আছে, তো এই যে এইখানেই প্যাচটা লাগছিল, এইখানেই তোমাদের প্যাচটা লাগছিল। আশা করি তোমাদের প্যাচটা ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট যদি কোনো পরীক্ষাতে আসে তাহলে তোমরা পারবা। ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর আসো, হাইড্রোজেন ফুয়েল সেল তোমার হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়, দুইটাই গ্রাফাইট ব্যবহার করা হয়। আমরা এই যে কালকেই অনুশীলনী ক্লাসে কিন্তু পড়ছি, তাই না, এই জিনিসগুলো, যে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হচ্ছে গ্রাফাইট। এবং হাইড্রোজেন ফুয়েল সেলের ভোল্টেজটা কত ছিল মনে আছে? হাইড্রোজেন ফুয়েল সেলের ই সেলের ভ্যালুটা কত? ই সেলের ভ্যালুটা হচ্ছে 1.223 ভোল্ট। ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেল কি একটা? হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে একটা পরিবেশ বান্ধব ফুয়েল। হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে একটা পরিবেশ বান্ধব ফুয়েল। তো এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তাহলে অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। এরপর আসো, কোন জৈব যৌগে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন নাই? আচ্ছা, সাইক্লোহেক্সেন হবে, লেখছে বেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে কি? সাইক্লোহেক্সেন মানে হচ্ছে তোমার এখানে এইটা এবং প্রত্যেকটা হাতে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তুমি আইকা দেখো প্রত্যেকটা হাতে হাইড্রোজেন আছে। আর ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেনের মধ্যে হাইড্রোজেন আছে। আয়োডোফর্ম মানে কি? আয়োডোফর্ম মানে হচ্ছে CH3, এটার মধ্যে হাইড্রোজেন আছে। হেক্সাক্লোরোবেনজিনটাকে দেখো, এই যে বেনজিন, এই বেনজিনের প্রত্যেকটা হাতে কি থাকে? হাইড্রোজেন। বাট এখানে কি আসছে? হেক্সাক্লোরো বা 6টা ক্লোরো, তার মানে যে প্রত্যেকটা হাতের হাইড্রোজেনকে সরাই দিয়ে কি আসছে? ক্লোরিন। প্রত্যেকটা হাতে হাইড্রোজেনকে সরাই দিয়ে ক্লোরিন। সো এই যে হেক্সাক্লোরো বেনজিনটাতে আর কোনো হাইড্রোজেন নাই। তাহলে অ্যান্সার কি ভাইয়া? কোনটাতে কোনো হাইড্রোজেন নাই? হেক্সাক্লোরো বেনজিন, এই যৌগে কোনো হাইড্রোজেন বন্ধন, সরি, কোনো হাইড্রোজেন নাই। এবার আসো, ইথাইল আয়োডাইড। ইথাইল মানে কি? আর, এবং আয়োডাইড মানে কি? এক্স। তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার। কেমন ক্ষার? জলীয়। কেমন ক্ষার? জলীয়। ভাইয়া জলীয় দিলে কি বিক্রিয়া হয়? একটু আগে ফ্যাক্টোস নামের একটা পোস্ট দিয়ে আসছি, সেখানে বলে আসছি যে জলীয় দিলে হবে বিক্রিয়া প্রতিস্থাপন, জলীয় দিলে হবে প্রতিস্থাপন। এখান থেকে এই বছর দেখবা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, এবার প্রতিস্থাপন আসছে গতবার, এবার দেখবা অপসারণ আসছে। সো মনে রাখবা, তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, যেই ক্ষারটাই দাও, যদি জলীয় দাও তাইলে হবে হচ্ছে ভাইয়া প্রতিস্থাপন। যদি তুমি জলীয় দাও তাইলে হবে হচ্ছে প্রতিস্থাপন। আর তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড কি দাও? অ্যালকোহলীয় দাও, তাইলে হবে হচ্ছে ভাইয়া অপসারণ। তাইলে হবে হচ্ছে ভাইয়া অপসারণ। সো কি আমাদের আর এক্স এর সাথে কার বিক্রিয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। কি বিক্রিয়া হবে? প্রতিস্থাপন। এই যে ওএসটা এখানে যাবে এবং এক্সটা এখানে যাবে, শেষ, প্রতিস্থাপন। ও ওকে গিয়ে প্রতিস্থাপিত করবে, তাহলে আর ওএইচ কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? অ্যালকোহল, তাই তো? তাহলে এখানে কয় কার্বন আছে? ইথাইল, 2 কার্বন, তাহলে কি তৈরি হবে? ইথানল তৈরি হবে, শেষ। 2 কার্বনের অ্যালকোহলের নাম কি? ইথানল। কি ভাই অনেক কঠিন? বলো অনেক কঠিন? অনেক কঠিন কিন্তু না, এই সিম্পল জিনিসগুলোই আসবে। এবার আসো, এই যে ম্যাটটা ডেটাই ভুলে গেছে, এক এক জায়গায় এক একজন এক একভাবে মিলাই রাখছে। সো এই সাব্বির আহমেদ ভাই, এগুলা বলো না, এগুলা বলো না, আমি ক্লাসে জাস্ট হচ্ছে তোমাদের গুরুত্ব বুঝাইতে বলতেছি, যে দেখবা এবার এটা চলে আসতেছে, এবার ওটা চলে আসতেছে, যেন তুমি ওই জিনিসগুলোতে গুরুত্ব দাও। বাট তোমরা এইটাকে এখন যদি এইভাবে ধরে রাখো যে না ভাই বলছে মানে এটা আসবে, এটা আসবে, এরকম ধরে রেখে লাভ নেই। আসতে পারে, এরকম 500-র উপরে এমসিকিউ আছে কেমিস্ট্রিতে, তাই না? তুমি জানো যে এই 500টা এমসিকিউর মধ্যে থেকে আসতে পারে। সো এটা তো আর বলে লাভ নেই যে আমি বলে দেবো ওইটাই আসবে মনে, ওইটা আমি তো আর প্রশ্ন করতেছি না, তাই না? সো ইম্পর্টেন্স বুঝাচ্ছি, দেখবা এটা দিয়ে দিছে, হয়তো মেডিকেলে দেয় নেই, ডেন্টালে দিছে, হয়তো ডেন্টালে দেয় নেই, এফএমসি দিবে, হয়তো জাহাঙ্গীরে দিবে, রাজশাহীতে দিবে, একটা না একটা জায়গায় দিবেই। ঠিক আছে, সব মেডিকেলে তোমার পুরা কেমিস্ট্রি 2টা বই থেকে প্রশ্ন নিতে পারবে 25টা, সব কি নিতে পারবে? সবার কথা কি তোমার ফলবে? সব প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বলতেছি, সব প্রশ্ন নিতে পারবে না, তাই না? ওকে ফাইন।
এই প্রশ্নটাই ভুল গেছে, ডেটা। সো ডেটা যদি ভুল যায় তাহলে এই প্রশ্ন মিলায় আর লাভ নাই। আর বুদ্ধিমান যদি তুমি হয়ে থাকো তাহলে ম্যাথমেটিক্যাল ক্লাসে বলছিলাম তুমি একটু অপশনগুলো দেখো, 230.95, 230.56, 228.8, 229, অপশনগুলা এত বেশি ক্লোজ। তুমি যদি এই ম্যাথটা পুরা কইরা আইসাও, পুরাপুরি ক্লিয়ার ভাবে না করো, তাহলে তুমি অ্যান্সার মিলাতে পারবা না। কারণ একটা 30, 29, 28। তো বুদ্ধিমানের কাজ হইলো এই টাইপের ক্লোজ ক্যালকুলেশন যেগুলো এমনিতে আর বড় হবে আবার ক্লোজ। হ্যাঁ, ছোট ক্যালকুলেশন ক্লোজ হোক সমস্যা নাই, ছোট্ট একটা ভাগ করে ফেলতে পারবা, কিন্তু এটা তো এমনি দাব্যতার ম্যাথ। পুরোটা কইরা আইসা যখন তুমি দেখবা এরকম অপশনগুলা, তখন তুমি আর মিলাতে পারবা না। তো দেখা মাত্রই কি করবা, যে ভাই তুই চলে যা, তুমি অ্যান্সার করবো না। আর এটা এমনিতেই প্রশ্নই ভুল আসছিল, কথা বুঝতে পারছো? তো প্রশ্নই ভুল আসছিল এবং দেখা মাত্রই স্কিপ, কোনো দরকার নেই। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার কি হবে? তো দেখো এখান থেকে বলে দিই কি টাইপের প্রশ্ন আসবে। মনে রাখবা যে যদি অ্যাসিড তীব্র হয়, মনে রাখবা যদি অ্যাসিড তীব্র হয় এবং ক্ষারটা দুর্বল হয়, ঠিক আছে, অ্যাসিড তীব্র আর তোমার হচ্ছে ক্ষার দুর্বল, ক্ষার দুর্বল, তাহলে ও তো দুর্বল, ও শেষ হয়ে যাবে, টিকবে কে? অ্যাসিড। তার মানে অ্যাসিডীয় নির্দেশক ব্যবহার করতে হবে। তাহলে এই কেসটাতে নির্দেশক হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এই দুটার একটাই অপশনে থাকবে, মিথাইল রেড অথবা অরেঞ্জ। দেখো এই দুটি অপশনে থাকবে, এর বাহিরে আসবে না। এরপরে ভাই যদি ক্ষারটা তীব্র হয়, অর্থাৎ তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, তাহলে এইবার কে মাইর খাবে ভাই? এবার মাইর খাবে অ্যাসিড, কারণ ও দুর্বল। থাকবে কে? তীব্র ক্ষার। তীব্র ক্ষার হলে কি ভাইয়া? ফেনোফথেলিন। তীব্র ক্ষার হলে কি ভাইয়া? ফেনোফথেলিন, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া ক্রিসল রেট, এরপর হচ্ছে ভাইয়া ক্রিসল রেট, এবং আরেকটা পরে রাখো ফেনল রেট। শেষ, আর পড়া লাগবে না। আর যদি দুইটাই তীব্র হয় তাহলে সব নির্দেশক, দুইটাই তীব্র হইলে সব নির্দেশক, ঠিক আছে। অর্থাৎ তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তাহলে সব সব, ঠিক আছে। আর যদি দুইটাই দুর্বল হয় তাহলে কোনো নির্দেশক কাজ করবে না, দুইটা দুর্বল হলে কোনো নির্দেশক কাজ করবে না। তো আমাদের কোনটা দিছে? আমাদের দিছে তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড মানে কি? মৃদু ক্ষার মার খাবে ও শেষ। তীব্র অ্যাসিড, অ্যাসিড হলে কি? মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। আছে কি এখানে? এই যে মিথাইল অরেঞ্জ। কঠিন কিন্তু না ভাইয়া, কঠিন কিন্তু না। কোন যৌগটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে? আচ্ছা, কোন যৌগটি তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে? প্রশ্ন কি ঠিক আছে? লিখছে ফোন যৌগটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। অপশনগুলোও কাছাকাছি দিয়ে রাখছে। প্রশ্ন কি এটার? প্রশ্ন মেবি টাইপ ভুল করছে, আমি প্রশ্নটা দেখে নিই। কোনটা এটা ভাই? ফোন যৌগটি কি লেখা রাখছে এগুলা? একটু ওয়েট, কত নম্বর প্রশ্ন এটা? 24 বলতেছে, 24। এরকম কোন প্রশ্ন তো, আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কোন যৌগটি জলীয়, জলীয় কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? কোন যৌগটি তোমার এটার সাথে বিক্রিয়া করে না? এটা আসছে, হ্যাঁ এটা আসছে। সো এইটা দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে। তো তুমি একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো এখানে প্রথম অপশনে কি দেওয়া আছে ভাইয়া? অপশনগুলো ভুল আছে। C2H5 COOH, C2H5 COOH এটা আছে। তারপরে এইটা অপশন ভুল আছে, এটা হচ্ছে C6H5OH, এইটাও ভুল আছে। এটা হচ্ছে তোমার C2H5OH আর C6H5 COOH। সো দেখো এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বেনজিনের অ্যাসিড অথবা অ্যাসিড। এই যেগুলো হচ্ছে অ্যাসিড, এই যেগুলো হচ্ছে অ্যাসিড, এবং এটা কি? ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবে। বাট এই যে ইথানল, এটার মধ্যে অলরেডি OH আছে। তুমি জানো জলীয় দিলে হয় প্রতিস্থাপন বিক্রিয়া, তো OH গিয়া কি OH কে প্রতিস্থাপন করবে না? তার মানে যে অ্যালকোহলটা বিক্রিয়া করবে না। সো প্রশ্ন আসলে এটা যে কোনটা বিক্রিয়া করবে না। সো OH তো আর OH কে প্রতিস্থাপন করবে না, অ্যান্সার হচ্ছে এটা। প্রশ্ন ভুল করছিল, আমি ঠিক করে দিলাম। এবারে লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বড় ভাইদের লাস্ট প্রশ্ন, মানে 23 সালে বলছে কোনটার যোজনী এবং জারণ মান দুইটাই শূন্য। সো তুমি দেখো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস নিয়ন যেটা, ওকে কারোর সাথে বিক্রিয়া করে? ওকে কোন ইলেকট্রন শেয়ার করে? কোন ইলেকট্রন নেয় না? তার মানে ওর জারণ মান বলো যোজনী বলো সবই শূন্য, তাই না? নিষ্ক্রিয় গ্যাস তো বিক্রিয়াই করে না, নিষ্ক্রিয় গ্যাস তো তোমার বিক্রিয়াই করে না। তাহলে যে নিষ্ক্রিয় গ্যাস যেটা, ওর জারণ মান বলো যোজনী বলো দুইটাই শূন্য।
ঠিক আছে। এবং ওর আরো একটা জিনিস শূন্য, সেটা কি? তড়িৎ ঋণাত্মকতা। ওর আরো একটা জিনিস শূন্য, সেটা কি? তড়িৎ ঋণাত্মকতা। সো পরীক্ষাতে কিন্তু চলে আসতে পারে যে তড়িৎ ঋণাত্মকতা শূন্য কার? তড়িৎ ঋণাত্মকতা কত? 0। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা শূন্য। এই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 সালে যে প্রশ্নগুলো সেইটা। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 সালে যে প্রশ্নগুলো সেটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ভাইয়া কিন্তু কোনো কমেন্ট করতেছি না, কারণ আমার হচ্ছে এক্সট্রা এখন কথাবার্তা বলার। ভাইয়া খ হবে না কেন? কোনটা খ বলছো ভাইয়া? এটা তো হচ্ছে নিয়নই হবে, এটা তো নিয়নই হবে, বি তো হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 23-24। এরপর চলে আসো ভাইয়া 22-23, আমাদের সময়কার প্রশ্ন। ঠিক আছে, আমি 22টা পারছিলাম, আমি 22 সালে 22টাই পারছিলাম, 3টা পারিনি। মানে তোমার একটা ম্যাথ আসছিল মুখস্থ, ভুলে গেছিলাম, আর বাকি একটা ভুল করছি। ওই একটা আফসোস আমি এখনো আসলে বলতে পারিনি। ঠিক আছে, মেডিকেল চান্স পাইনি, আর ওই একটা আফসোস এখনো বলতে পারিনি। আচ্ছা, তাই এবার আসুন। হ্যাঁ, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কি? ভাইয়া খুব সুন্দর মতো বলে দেওয়া আছে যে থায়োঅ্যাসিটামাইড কি ব্যবহার করা হয় সেমি মাইক্রো পদ্ধতিতে? H2S এর উৎস হচ্ছে থায়োঅ্যাসিটামাইড প্লাস হচ্ছে পানি। থায়োঅ্যাসিটামাইড প্লাস হচ্ছে পানি। এবং এটা সংকেত কি? এটা সংকেত হচ্ছে তোমার CH3, তোমার হচ্ছে CSNH2, CH3 CSNH2। ঠিক আছে, অ্যান্সার কোনটা? এই যে থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয় কোথায়? সেমি মাইক্রোতে। পরের প্রশ্ন, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? ভাই এটা কোন গ্যাস সেটা ম্যাটার করে না, 1 মোল মানে এসটিপিতে কত? 22.4 লিটার। কই ভিটা? এই যে শেষ। তো এগুলো সিম্পল প্রশ্ন। এই টাইপের এমসিকিউগুলো যখন পাবা ঠান্ডা মাথায় তাড়াতাড়ি দাগায় ফেলবা। ঠিক আছে, আবার তাড়াহুড়া করতে গিয়ে ভুল করো না, সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড সময় দাও। ঠিক আছে, সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড সময় দাও। বাট এই যে তোমার এই টাইপের যে 8টা থেকে 10টা এমসিকিউ আসবে, 15টা এমসিকিউ আসবে, এগুলোতে টাইম তোমার হচ্ছে ওরকমভাবে লস করো না। তাহলে এখান থেকে টাইম বাঁচাতে পারলে বাকিগুলোতে তুমি ভালো মতো টাইমটা দিতে পারবা। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো। কোন যোগে নাইট্রাইল কার্যকরী মূলক তোমার হচ্ছে বিদ্যমান? নাইট্রাইল মানে কি? সায়ানাইড। সায়ানাইড খুঁজো, সিএন কই আছে? সিএন কই আছে? সিএন কই আছে? এই যে সিএন, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। নাইট্রাইল মানে সায়ানাইড, তো সায়ানাইড কই আছে? এই যে, অ্যান্সার হচ্ছে এটা। কোন অঞ্চলে আইআর তোমার হচ্ছে বনের জন্য আচ্ছা? আইআর এর যে কনসেপ্টটা মনে রাখবা, আইআর এর কোন মানগুলো পড়া লাগবে? দেখো আইআর এর কোন মানগুলো পড়বা? হাজারি স্যারের অনুশীলনী, হাজারি স্যারের অনুশীলনী শেষ। হাজারি স্যারের অনুশীলনীতে আইআর এর যা আছে, আইআর এর যা আছে, টিএম, টিতে ঠাডা, এম এ মুখস্থ, ঠাডায় মুখস্থ। কোনটা? আইআর এর জন্য কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র হাজারি স্যারের অনুশীলনীতে, শুধুমাত্র হাজারি স্যারের অনুশীলনীতে যেই প্রশ্নগুলো আছে তুমি সেগুলোকে ঠাডায় মুখস্থ করবা, শেষ। আইআর নিয়ে আর প্যারা খাওয়ার কিছু নাই, এবং এখান থেকেই কমন আসবে। এবং এখান থেকেই আসছে যে কার্বনিল মূলক, হাজারি স্যারের বইতে আছে যে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য কত লাগে? 1660 থেকে 1680, 1660 থেকে 1680। তুমি হাজারি স্যারের বইয়ের যে 6 থেকে 7টা আইআর রিলেটেড মান আছে ঠাডায় মুখস্থ করে যাও, তাহলে তোমাকে এখান থেকে কমন পাবা। ঠিক আছে, আর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দাও, ওখানে যে 2-1টা আসছে ওগুলা রিপিট হবে, দেখবা। ঠিক আছে, এরপরে আসো। নিচের কোনটি কলওয়েডের ইমালশন নয়? ভাইয়া কলওয়েডের যে তোমার উদাহরণগুলো আছে সেখানে দেখবা তোমার হচ্ছে দুধ, তারপরে শ্যাম্পু, দুধ, শ্যাম্পু, মাখন, এগুলো দেওয়া আছে। কিন্তু দধি বা দই লেখছে দখি। ঠিক আছে, হাইরে টাইপের অবস্থা রে আল্লাহ। দধি বা দই এটা কোনো জায়গায় তুমি পাবা না। ঠিক আছে, এটা কলওয়েড ইমালশনের উদাহরণ নয়। বাকি মাখনও আছে, দুধও আছে, শ্যাম্পু আছে কলওয়েডের মধ্যে। ঠিক আছে, বাট দধিটা নাই, দধিটা নাই। এবার আসো দুধ থেকে ছানা। ভাই হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন, এত সুন্দর করে কয়বার যে দেওয়া আছে যে দুধ থেকে ছানা, দুধ থেকে ছানা মানে কোয়াগুলেশন, দুধ থেকে ছানা মানে হচ্ছে ভাইয়া কোয়াগুলেশন, দুধ থেকে ছানা, কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধায়, জমাট। তো দুধ থেকে ছানা মানে কি করতে হবে? দুধটাকে জমাট বাঁধাইতে হবে, তাহলে অ্যান্সার কি? কোয়াগুলেশন। ঠিক আছে, বিক্রিয়া দেওয়া আছে, কালকে এই প্রশ্ন সলভ করছি, কালকে এই প্রশ্ন সলভ করছি যে এই বিক্রিয়াটিতে বিজারক কে? ভাই বিজারক হচ্ছে যার তোমার প্লাস বাড়ে, যার প্লাস বাড়ে মাইনাস কমে, সে হচ্ছে বিজারক। তাহলে তুমি আসো, কালকে এটা করছি আবার করি। প্রথমত কপার সালফেটের কাছে আসো, কপার সালফেট ওই পাশে গিয়া হয়ে গেছে CO2I2। সো কপার এখানে আছে +2, আর এখানে এসে দেখো আয়োডিন 2টা মাইনাস, আর কপার 2টা মিলে 2টা প্লাস। তাহলে 2টা কপার যদি +2 হয়, একটা কপার হচ্ছে +1,
তাহলে এখানে একটা কপার ছিল +2, এখানে হয়ে গেছে +1, প্লাস কমছে, প্লাস কমলে কি বিজারক আমি বলছি না, আমি বলছি প্লাস বাড়লে বিজারক, মাইনাস কমলে বিজারক, আর প্লাস যদি তোমার কমে তাহলে হচ্ছে জারক, আর মাইনাস বাড়লে হচ্ছে জারক। ঠিক আছে, সো আমাদের এটা বিজারক না। এবার আসো পটাশিয়াম আয়োডাইডের কাছে। সো এইটার পাশে গিয়ে কি হয়ে গেছে, আয়োডিন হয়ে গেছে। সো এই যে আয়োডিন এখানে কি আছে, পটাশিয়াম প্লাস আয়োডিন মাইনাস, আর অণু অথবা পরমাণুর জারণ মান কত, 0। সো মাইনাস ছিল সেখান থেকে 0 হয়ে গেছে, মাইনাস কমে গেছে, মাইনাস কমলে বিজারক, শেষ। আয়োডিন মাইনাস, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে বিজারক। দেখো সুন্দর একদম হাজারি স্যারের বইয়ের প্রশ্ন, হাজারি স্যারের বইয়ের ভিতরে আছে, অনুশীলনীর ভিতরে আছে, বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, অনেক কমন প্রশ্ন। এরপরে আসো হাইড্রোজেন ফুয়েল সেলের ভোল্টেজ, বইলে আসলে 1.23 ভোল্ট, এগুলোই আসে ঘুরে ফিরে। ঠিক আছে, 1.23 ভোল্ট, 1.23 ভোল্ট। এরপরে ক্রমিক অ্যাসিড দ্বারা ক্রমিক অ্যাসিডের এই প্রশ্ন কতবার করে আসছে ভাই। ক্রমিক অ্যাসিড সুপার ডুপার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য ক্রমিক অ্যাসিড সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো ক্রমিক অ্যাসিড সম্পর্কে কি জানতে হবে ভাইয়া, ক্রমিক অ্যাসিড কাকে বলা হয়, K2Cr2O7 তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় ক্রমিক অ্যাসিড। এবং এটা হচ্ছে ল্যাবরেটরির সর্বোত্তম পরিষ্কারক, এটা হচ্ছে ল্যাবরেটরির সর্বোত্তম পরিষ্কারক। এবং এইটার যে প্রক্রিয়াতে তোমার হচ্ছে জীবাণুকে পরিষ্কার করে সেটা হচ্ছে জার্মান অক্সিজেন তৈরি করে, আর জার্মান অক্সিজেন তৈরি করা মানে হচ্ছে জারণ, জার্মান অক্সিজেন তৈরি করা মানে হচ্ছে জারণ। ক্লিয়ার? তাহলে এবার আসো, আমাদের এখান থেকে জিজ্ঞাসা করছে এটা কি বিক্রিয়া হয় ভাইয়া, জারণ বিক্রিয়া। ক্রমিক অ্যাসিডে কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি অপ্রতিসম অ্যালকিন? হ্যাঁ, অপ্রতিসম অ্যালকিন মানে কি? অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে যেই অ্যালকিনের এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের যে দুটা কার্বন আছে না, এই দুটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা সেম না। কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যে দুটা কার্বন আছে সেই দুটার এই যে দুই হাতে যে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন সংখ্যা সেম না, তাহলেই সেটা অপ্রতিসম অ্যালকিন। হাইড্রোজেন সংখ্যা সেম না, তাহলে তুমি এসে দেখো কোনটা অপ্রতিসম মিলাই। ডাবল বন্ডের কার্বন দুইটাতে হাইড্রোজেন সেম সেম আছে, তাহলে কি অপ্রতিসম হইলো না? ডাবল বন্ড যুক্ত কার্বনের দুই হাতে দেখো, এখানে দুইটা এখানে একটা, এই তো পেয়ে গেছি অ্যান্সার, শেষ। আর বাকিগুলো মিলিয়ে দেখো তুমি অপ্রতিসম হবে না। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেছি। ডাবল বন্ড যুক্ত এই যে কার্বন দুইটার এক হাতে আছে হাইড্রোজেন দুইটা, আর এক হাতে আছে হাইড্রোজেন একটা, তাহলে এই যে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। জাস্ট হাইড্রোজেন সংখ্যা সেম হবে না, তাইলে সেটা অপ্রতিসম অ্যালকিন হবে। ঠিক আছে, এরপরে আসো, কারেন্সি নোটে কি ব্যবহার করা হয় তোমরা সবাই জানো যে ভাই ফসফর ব্যবহার করা হয়। ইউভি রশ্মি দিয়ে তোমার জালটাকে জাল পাশে শনাক্তকরণ করার সময় কি ব্যবহার করা হয়, ফসফর ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হয়, ফসফর ফসফর ফসফর। ঠিক আছে, এরপর কোন যৌগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? ভাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তারাই দিবে যাদের মধ্যে কি আছে, আলফা হাইড্রোজেন আছে। যাদের মধ্যে কি আছে ভাইয়া, আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন মানে কি, এই যে ধরো এটা হচ্ছে কার্যকরীমূলক, তার পাশের কার্বনটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন, আর এই কার্বনে হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। সো এটা থাকলে অ্যালডল দিবে, না থাকলে ক্যানিজারও দিবে, এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে চলো দেখি, এই যে কার্যকরীমূলক তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, সে হাতে হাইড্রোজেন আছে, শেষ, ও দিবে। বাকিটা আমার চেক করার কোনো দরকার নেই, বাকি অপশন পড়ার আমার কোনো দরকার নেই, একটা অ্যান্সারই তো হবে। ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে, এরপর আসো, সম আয়তনের লেখছে, সমজায়তনের, আচ্ছা যাই হোক, সম আয়তনের মানে দুইটার আয়তন ভি সেম। তো ভি যদি সেম হয় তাহলে ভি নিয়ে এখানে কোনো মারামারি নাই। 0.1 মোলার এবং 0.1 মোলার, ঘনমাত্রাও সেম, অ্যাসও সেম, কিন্তু একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যার তুল্য সংখ্যা তোমরা জানো হচ্ছে 1, কারণ OH আছে একটা, আর এখানে আছে সালফিউরিক অ্যাসিড যার হাইড্রোজেন আছে দুইটা, মানে তুল্য সংখ্যা দুইটা, মানে ওর পাওয়ার বেশি। তো তুমি যখন দুইটা সেম আয়তনের সেম ঘনমাত্রার অ্যাসিড এবং ক্ষারকে মিলাবা তখন যার তুল্য সংখ্যা বেশি ওই দ্রবণটা তার মতো হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা বেশি, তাহলে ওর পাওয়ারটা বেশি। আচ্ছা, আমাদের কেমিস্ট্রির বিগত মেডিকেলে আসা 5 বছরের যে প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের যে ক্লাসটা, সেই ক্লাসটায় আমরা কিন্তু এই এমসিকিউটা পর্যন্ত সলভ করছিলাম। তাহলে আমরা হচ্ছে আজকে এটার পর থেকে লাস্ট পর্যন্ত এমসিকিউগুলো সলভ করব। তাহলে চলো, আমাদের এই যে এই এমসিকিউটা আমাদেরকে কি বলতেছে, যে সম আয়তনের, এখানে একটু টাইপিং মিস্টেক আছে ভাইয়া, এটা জায়তন হবে না, এটা হবে হচ্ছে আয়তন। দুইজনের আয়তন সেম, এরকম সম আয়তন বা ভি সেম। ঘনমাত্রা দেখো, এটা হচ্ছে 0.1 মোলার,
এইটা হচ্ছে 0.1 মোলার, এরকম একটা ক্ষার এবং অ্যাসিডকে মিক্স করছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সো ঘনমাত্রা এটারও যা, ঘনমাত্রা এটারও তা। ঠিক আছে, এবং তুমি দেখো দুইজনের ঘনমাত্রাও সেম, দুইজনের আয়তনও সেম, তাহলে তুমি কি ঘনমাত্রা আর আয়তন দিয়ে বলতে পারবা যে কোনটা বেশি আছে কোনটা কম আছে? না, দুইটা সেম সেম আছে। বাট তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইড আছে একটা, তো তুমি জানো একটা মানে তুল্য সংখ্যা হচ্ছে 1, আর অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন দান করতে পারে সেটা তার তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, কারণ ওর মধ্যে 2টা হাইড্রোজেন আছে, তাহলে ই হচ্ছে 2। এইবার দেখো দুজনের আয়তন সেম, তো আয়তন কারো কম বেশি না, কে তোমার হচ্ছে এখানে ক্ষারের পাওয়ারও যা, তোমার অ্যাসিডের পাওয়ারও তাই। দুজনের ঘনমাত্রা সেম, তার মানে এখানে ক্ষারের পাওয়ারও যা, তোমার এই অ্যাসিডের পাওয়ারও সেম। বাট এটা তুল্য সংখ্যা 1, এটা তুল্য সংখ্যা 2, তাহলে এরকম যদি হয় যে এরকম আমাদের যে অ্যাসিড এবং ক্ষারের যে ম্যাথগুলা মনে রাখবা যে আমাকে কি তুলনা করতে হবে, ভি এস আর ই। সো যেটার ভি বেশি সেটা ওই দ্রবণটা ওইরকম হবে, যেটার এস বেশি দ্রবণটা ওইরকম হবে। কিন্তু এরকম যদি হয় যে ভাই ভি আর এসটা সেম, ভি আর এসটা সেম, তখন তোমার দেখা লাগবে এই যে ই বা তুল্য সংখ্যা, তখন তোমার দেখা লাগবে ভাইয়া তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। সো তুল্য সংখ্যা যার বেশি দ্রবণটা ওই রকম হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাই আয়তন এবং ঘনমাত্রা সেম হওয়া সত্ত্বেও দ্রবণটা হবে হচ্ছে অম্লীয়, কারণ এখানে কি সালফিউরিক অ্যাসিড বা অম্লের তুল্য সংখ্যা বেশি, সালফিউরিক অ্যাসিড বা অম্লের তুল্য সংখ্যা বেশি। আর যদি এরকম হইতো যে এখানে এরকম একটা অ্যাসিড দিত, ধরো HCl, ভাই HCl এর তুল্য সংখ্যা কত, 1, তাইলে কি হইতো, আয়তনও সেম, ঘনমাত্রাও সেম, তুল্য সংখ্যাও সেম, তখন দ্রবণটা কোনো দিকই হইতো না, অ্যাসিডও হইতো না, ক্ষারীয় হইতো না, দ্রবণটা তখন তো তোমার নিরপেক্ষ। জিনিসটা বুঝতে পারছো, দ্রবণটা তো তখন নিরপেক্ষ। তাহলে এই হচ্ছে অ্যান্সার এটার, যেটা হবে অম্লীয়, কারণ এখানে কি আছে, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা বেশি, তোমার আয়তন আর ঘনমাত্রা সেম, তাই ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। পরের প্রশ্ন, পর্যায় সারণীতে লেড মৌলটির পর্যায় আর গ্রুপ বের করতে বলছে। ভাইয়া এই যে লেড মৌল, এটা তো পর্যায় সারণীর অনেক নিচের দিকে একটা মৌল, তাই না? সো এই প্রশ্নটা কিসের জন্য আসছে পরীক্ষাতে, এত বড় একটা মৌল, এটা ইলেকট্রন বিন্যাস করে বের করবো, এটা কিসের জন্য আসছে? ভাই এটা আসছে এই জন্য, কারণ এটা তোমার হাদের স্যার অনুশীলনী বইতে দেওয়া আছে, হাদের স্যার অনুশীলনীতে সুন্দর মতো দেওয়া আছে, এই জন্য এখান থেকে স্যাররা ডিরেক্ট তুলে দিছে। ঠিক আছে, সো তুমি যদি বলো যে ভাই এরকম মৌল কিসের জন্য দিছে, তুমি অবশ্যই মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, মানে তুমি আগে কি করছো, অনুশীলনী প্রশ্ন সলভ করছো। তুমি যদি একবার করে অনুশীলনী প্রশ্ন সলভ করে থাকো, তোমার জানার কথা যে লেড হচ্ছে 6 নম্বর পর্যায়ে এবং 14 নম্বর গ্রুপের একটা মৌল। আমি কেমনে জানছি? কারণ আমি তোমাদের অনুশীলনী সলভ করাইছি, আমি নিজে অনুশীলনী পড়ছি, তাই আমি জানি। ঠিক আছে, সো এরকম অজানা বা বড় মৌল যদি দেয়, তাহলে মনে রাখতে হবে এগুলো হয় কোনো সময় মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, বা বইয়ে বা অনুশীলনীতে কোনো জায়গায় আসে। ঠিক আছে, আর নর্মালি যদি এরকমটা দেয় যে কোনো জায়গায় আসে নাই, তাহলে ধরো দিবে জিঙ্ক, তো তুমি এরা ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারবা। ধরো দিবে কপার, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, এরকম। ঠিক আছে, সেরকম বড় কিছু তখনই দেয় বা এরকম উদ্ভট টাইপের প্রশ্ন তখনই আসে যখন এটা আগে কোনো না কোনো জায়গায় আসছে বা বইয়ে কোনো না কোনো জায়গায় আসে। ঠিক আছে, সো এটার অ্যান্সার কি ভাইয়া, পর্যায় 6 গ্রুপ 14। এরপর আসো, অম্লধর্মী মাটির পিএইচ বাড়াইতে কোন সার ব্যবহার করবো। আচ্ছা আসো সারের যে কনসেপ্টটা, ভাইয়া তুমি যদি পিএইচ বাড়াতে চাও, তুমি যদি পিএইচ বাড়াইতে চাও, তাহলে মনে রাখতে হবে যে আমাদের ক্ষারধর্মী সার ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা জানি ক্ষারের তোমার হচ্ছে পিএইচ মানটা বাড়ে, উপরের দিকে যায়, তাই না? তাহলে ক্ষারধর্মী সার কারা? যেমন ধাতুর যে তোমার হচ্ছে সারগুলো আছে, ধাতু তোমার হচ্ছে যে সারগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার ক্ষারীয়। কিরকম? যেমন ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম, এই ধাতুযুক্ত যে সারগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার ক্ষারীয়। তাহলে ক্যালসিয়াম, পটাশিয়াম, এই জাতীয় সারগুলো ইউজ করলে কি হবে, আমাদের পিএইচ বাড়বে, মাটির পিএইচ বাড়বে। আর আমরা যদি পিএইচ কমাইতে চাই ভাইয়া, পিএইচ কমাইতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের অধাতুর অক্সাইডগুলো ব্যবহার করতে হবে, মানে অধাতুর সারগুলো ব্যবহার করতে হবে। কারণ কি আমরা জানি অধাতুর অক্সাইডগুলো হয় অম্লীয়, বা অম্ল কি করে, পিএইচ কমায়। তাহলে অধাতুকে নাইট্রোজেন, ফসফরাস, এই জাতীয় সার। তাহলে আমাদের কি প্রশ্ন করছে, আমাদের বলছে যে পিএইচ বাড়াইতে চাই, পিএইচ বাড়াইতে, তাহলে কি ইউজ করব, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই জাতীয় সারগুলো ব্যবহার করব। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, তোমার বইতে সুন্দর মতো বলে দেওয়া আছে এই প্রশ্নটা, যে অম্লধর্মী মাটির পিএইচ বাড়ানোর জন্য, অম্লধর্মী মাটির পিএইচ বাড়ানোর জন্য আমরা ক্যালসিয়াম জাতীয় সার বা চুনা পাথর, এই জাতীয় সারগুলো ইউজ করি। তাহলে এটার অ্যান্সারটা কি হবে ভাই, এটার অ্যান্সারটা হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্সারটা কি হবে ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট। অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম নাইট্রেট, এই যৌগগুলো কিসের জন্য হবে না? কারণ হচ্ছে তোমার এই যে এই ক্যালসিয়াম যেটা আছে, এইটা তোমার অম্লধর্মী মাটির পিএইচটা বাড়ানোর ক্ষেত্রে ওর থেকে ভালো কার্যকর। ঠিক আছে, তাহলে কোনটা আমরা ইউজ করি, ইউজ করি হচ্ছে তোমার এই যে এই চুনা পাথর বা তোমার হচ্ছে চুন। সো এরপরে আসো,
তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি সবচেয়ে বেশি? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন আসে। এর জন্য তোমার একটা জিনিসই মনে রাখা লাগবে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এখানে শক্তি চাইতে পারতো, কম্পাঙ্ক চাইতে পারতো, তারপরে তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা চাইতে পারতো। চারটা জিনিস একটা ভাবেই মনে রাখা যায়, সেটা হচ্ছে তুমি যদি মুখস্থ রাখো, সবার উপরে কি আছে ভাইয়া? সবার উপরে আছে হচ্ছে গামারে, সবার উপরে আছে গামারে, তারপর হচ্ছে ভাইয়া এক্স রে, তারপর হচ্ছে ভাইয়া ইউভি, তারপর হচ্ছে ভাইয়া দৃশ্যমান, আমরা তো এগুলো জানি, দৃশ্যমান, এরপর আইআর, এরপরে মাইক্রোওয়েভ এবং লাস্টলি হচ্ছে রেডিও ওয়েভ। সো তুমি মনে রাখবা, যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি, যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি ল্যামডা বাড়ে, যত উপর থেকে নিচে যাই ল্যামডা বাড়ে, আর ল্যামডার সাথে শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা তিনটা সম্পর্ক উল্টা। উপর থেকে নিচের দিকে গেলে ল্যামডা বাড়ছে, তার মানে উপর থেকে নিচের দিকে গেলে শক্তি ই, কম্পাঙ্ক মিউ এবং তরঙ্গ সংখ্যা মিউ বার কমে কমে কমে। শেষ। আমাদের কি প্রশ্ন করছে? আমাদের বলছে যে কোনটা সব থেকে বেশি? ল্যামডা সব থেকে বেশি। ল্যামডা আমরা জানি উপর থেকে নিচের দিকে ল্যামডা বাড়ে, তাহলে এখানে সব থেকে নিচে আছে কোনটা? অপশনে দেখো তো, এখানে কি দেওয়া আছে? অতিবেগুনি বা আইআর, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, দৃশ্যমান এবং অবলোহিত, সরি অতিবেগুনি বা তোমার হচ্ছে ইউভি এবং এটা হচ্ছে আইআর। সো তুমি দেখো রেডিওর নিচে কি আর কেউ আছে? তাহলে রেডিওর ল্যামডা কি সব থেকে বেশি, আর রেডিওর এই মানগুলো সব থেকে কম। সো আমাদের বলছে ল্যামডা কোনটা বেশি? অ্যান্সার হচ্ছে রেডিও ওয়েভ। শেষ, ওর থেকে বেশি আর কেউ নাই। সো যদি ল্যামডা বেশি খুঁজতে বলে তুমি নিচের দিকে দেখো, সবার নিচে যেটা আছে সেটা। এরপরে নিচের কোন বিক্রিয়াটি, নিচের কোনটি বিক্রিয়ার হারের একক? ভাই কত সিম্পল একটা জিনিস, আমরা জানি যে ভাইয়া বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি? উপরে আমাদের ঘনমাত্রার পরিবর্তন বা ঘনমাত্রা নিয়ে আলোচনা করতে হয়, আর নিচে হচ্ছে সময়। হার মানে কি? সময়। তাহলে ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক মোল পার লিটার, এবং তোমাকে এটাকে আবার সময় দ্বারা ভাগ করতে হবে, তাই তো? অর্থাৎ মোল পার লিটারকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি কি আসতেছে দেখো, যে মোলটা উপরে থাকতেছে আর ভাগের নিচে থাকতেছে লিটার আর সেকেন্ড। তাহলে এটাকে উপরে নিয়ে আসো, মোল পার লিটার তোমার হচ্ছে পার সেকেন্ড, ঠিক আছে? মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ঘনমাত্রার একক, এই হচ্ছে আমাদের সরি বিক্রিয়ার হারের একক, বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, এরপর আসো এত গ্রাম, আচ্ছা এটা 1.032 গ্রাম এবং 0.573 গ্রাম কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এদের মোল ভগ্নাংশ কত? এখানে একটা মেবি অক্সিজেন হইতো, এটা তুমি দেখবা পরিবেশ রসায়নের বইয়ের প্রশ্ন। এবং ভাইয়া তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যে ক্লাসগুলো নিছি, টোটাল তোমার হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্রায় 150 ম্যাথের মতো তো হাতে ক্যালকুলেশন করাই দিছি। সেখান থেকে আমি তোমাদের 5 থেকে 6টা ম্যাথ মুখস্থ করছিলাম, তার মধ্যে এইটা একটা। কিসের জন্য? তুমি অ্যান্সারগুলো দেখো, এইটার যে তোমার উত্তরটা বা এটার যে তোমার অ্যান্সারটা করতে গেলে ক্যালকুলেশনটা একটু বড় এবং উত্তরগুলো অনেক কাছাকাছি, 0.16, 0.28, 0.73, 0.83। সো অপশনগুলোর অ্যান্সার যেহেতু অনেক কাছাকাছি, তাই আমরা যখন এই যে এইটার তোমার মোল ভগ্নাংশ বের করতে যাব, তখন কিন্তু আমাদের অনেক বড় ক্যালকুলেশন করতে হবে, অনেক টাইম যাবে। আবার এই যে অপশনগুলো যেগুলো আছে এটা অনেক কাছাকাছি, তার মানে অপশনগুলো আমাকে কাছাকাছি মিলাইতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি কিন্তু এখানে একদম অ্যাকুরেট ক্যালকুলেশন করবা, আবার ক্যালকুলেশন করতে টাইম খরচ করবা। তাহলে এই ম্যাথ করতে যা তুমি যদি 2 থেকে 2.5 মিনিট লাগাই দাও, তাহলে 2 থেকে 2.5 মিনিটে তোমার তো 5টা এমসিকিউ সলভ করার কথা, তাহলে তুমি কি এটা দিতে পারবা? না। এগুলোই আমরা হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে বলছিলাম যে কোন ম্যাথটা অ্যান্সার করব, কোন ম্যাথটা অ্যান্সার করব না, কোন ম্যাথটা মুখস্থ রাখবো, কোনটা মুখস্থ রাখবো না, এই জিনিসগুলা বুঝাইছিলাম ওই ক্লাসে, ঠিক আছে? যে এই ম্যাথটা আসলে মনে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 0.287, ঠিক আছে? হ্যাঁ, ক্যালকুলেশন করলে বের করা যাবে, ক্যালকুলেশন করলে বের করতে পারবো, ঠিক আছে? বাট বের করে সায়েন্সের সাইজে তো লাভ নাই। তুমি 3 মিনিটে বের করলে লাভ আছে? 3 মিনিটে তোমার তো লস হয়ে গেল, ঠিক আছে? তাহলে অবশ্যই অপশনগুলো দেখবা এবং প্রশ্নটা কিরকম, কয় মিনিটের মধ্যে সলভ হবে না হবে এগুলা কিন্তু দেখবা। আর প্রথমে তোমার হচ্ছে ম্যাথগুলো দাগাবা না, ঠিক আছে? ধরো এই যে প্রশ্নটা তোমার কাছে, এই যে মেডিকেলের প্রশ্নটা এখানে আছে, এই যে ধরো মেডিকেলের প্রশ্নটা তোমার কাছে, ঠিক আছে? সো 1 নম্বর প্রশ্ন একটা থিওরিটিক্যাল প্রশ্ন তুমি দাগাইলা, 2 নম্বর দাগাইলা, 3 নম্বর একটা ম্যাথ আসছে, তো তুমি এটাকে এইভাবে লাগাইতে পারো বা গোল দাগাইতে পারো, যেমনি দাগাই রাখো, তুমি একটা চিহ্ন দিয়ে রাখো, যেটা আমি পরে করবো, এবং একটু মোটা করে চিহ্ন দিয়ে রাখবা, ঠিক আছে? কারণ পরে কিন্তু আসলে খুঁজে টুজে পাওয়া যায় না। সো তুমি যেন খুঁজে পাও পরে যে আমার ওই যে ম্যাথটা বাকি আছে, সো এরপরে তুমি বাকিটা দেখো, একটা ম্যাথ আসছে আবার তুমি একটু দাগায় রাখো, যেটা পরে দিব।
এখন এরকম যদি হয় একদম কমন একটা ম্যাথ তুমি দেখছো বা ছোট্ট একটা ম্যাথ তুমি করে ফেলতে পারবা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, তাইলে দিয়ে ফেলো, সমস্যা নেই। বাট তোমার যদি মনে হয় না এটা টাইম লাগবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম লাগবে, তাহলে দাগ দিয়ে রাখো, পরে দিবা, কোনো সমস্যা নেই। একটা এমসিকিউ পারতেছো না, দাগ দিয়ে রাখো, পরে দিব। কিন্তু পরে দিব ঠিক আছে, কিন্তু দাগ দিলা না, পরে কিন্তু খুঁজে আর পাবা না, আগেই বলতেছি, ঠিক আছে? তাহলে এগুলো নিয়ে খুবই সাবধান থাকতে হবে কিন্তু। ওকে, এরপর আসো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। দেখো 4টা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। ভাই কার্বন কার্বন ডাবল বন্ড বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। ভাই কার্বন কার্বন ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকাইনে তোমার বন্ধন দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার। আর বেনজিনে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বেনজিনে সেখানে তোমার কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার। সেটা যেন মনে থাকে। অ্যান্সার কি? 0.139 ন্যানোমিটার। বেনজিনে হচ্ছে 0.139 আর নর্মালি হচ্ছে 0.134, একটু বেশি হয় বেনজিনে। এরপর আসো যে ব্লিচিং পাউডার CaOClCl, এইখানে তোমার ক্লোরিনের জারণ মান কত? ভাই এটা বের করতে পারবা পরীক্ষা হলে ঠিক আছে, বাট এটা তোমার জানারই কথা যে তুমি যদি অনুশীলন সলভ করে থাকো যে ব্লিচিং পাউডারের জারণ মান দুইটা হয়, +1 আর -1। ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান +1 আর -1 হয়। এবার আসো কিসের জন্য, দেখো এখানে কি আছে, OCl একটা পার্ট আছে আর MnCl একটা পার্ট আছে। MnCl হচ্ছে তোমার -1 আর এই যে OCl যেটা আছে এইটা আসে তোমার হচ্ছে +1। বুঝতে পারছো? দুইটা পার্ট আছে। সো ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান দুইটা, +1 আর হচ্ছে তোমার -1। ওকে, এরপর আসো ভাইয়া পরের প্রশ্ন। অসম্পৃক্ত জৈব যৌগ অর্থাৎ যাদের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে, এদেরকে আমরা কি বলি? অসম্পৃক্ত জৈব যৌগ। সেই 9 10-এ পড়ছিলাম যে অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দেখো আসছে যে এখানে এইগুলো শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, এই যে ব্রোমিন দ্রবণ। আমরা পড়ছিলাম যে অসম্পৃক্ত জৈব যৌগে লাল বর্ণে ব্রোমিন দ্রবণ যুক্ত করলে লাল বর্ণ অপসারিত হয়, এ দ্বারা বুঝি এটা একটা অসম্পৃক্ত যৌগ। ব্রোমিন দ্রবণ এবং হচ্ছে বেয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ এবং হচ্ছে বেয়ার পরীক্ষা। এরপর আসো পাকস্থলীয় পাচক রসে H+ আয়নের ঘনমাত্রা কত যখন পিএইচ এর মান 1.42? যখন পিএইচ এর মান 1.42 তখন তোমার পাকস্থলীতে পিএইচ এর ভ্যালুটা কত? সেরকম সিমিলার কাইন্ড অফ ম্যাথ কিন্তু আমাদের বইতেও আছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করি, এবং এই ম্যাথটা কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে খুব ভালো মতো করছিলাম। সো আমাদের দেখো পিএইচ দিয়ে দিছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলছি, পিএইচ দিয়ে দিছে 1.42, লাগবে না 1.4 নিয়ে চিন্তা করো। সেখান থেকে আমাদের কি বের করতে হবে? এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত। সো এই ম্যাথ কীভাবে করতে হয় আমরা কিন্তু শিখছিলাম আগেই, আমি একটু করে দিচ্ছি যে কি করতে হয়। আমাদের যেটা করতে হয় এই 1.4কে এমনভাবে লিখতে হয় যে এটার থেকে বড় সংখ্যা কত, 1-এর পরে বড় সংখ্যা কত 2, এটার থেকে কত মাইনাস করলে 1.4 আসে, এভাবে লিখতে হয় যে 0.6 মাইনাস করলে 1.4। এরপরে যেটা করতে হয় 2 মাইনাস এই যে দশমিক যেই পার্টটা আছে এটাকে লগের কত হইলে তোমার 0.6 সেটা লিখতে হয়। আমরা জানি লগ 4 এর ভ্যালু হচ্ছে তোমার 0.6। এখন যখন এই ফরম্যাটে চলে আসবে তখন কিভাবে লিখতে হয়? তখন লিখতে হয় এইভাবে, লগের পরে যেটা আছে সেটা কি হবে তোমার 10-এর পাওয়ার, দেখো লগের পরে যেটা আছে সেটা সামনে চলে আসবে ইনটু 10-এর পাওয়ারে চলে যাবে এই -2, 10-এর পাওয়ারে চলে যাবে 2, তার সামনে এই যে মাইনাসটা চলে আসবে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এমনি বের করতে হয়, ঠিক আছে? ইন ডিটেলস দেখাইতেছি না ভাই, ইন ডিটেলস ক্লাস করতে হইলে তুমি হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে যাও, তোমার হচ্ছে লাস্টের দিকে এমসিকিউটা আছে, ওইটা জাস্ট খালি দেখে ফেলো। এখন আমরা হচ্ছে সলভ করতেছি, এটা কত আসতেছে 4 × 10⁻², মানে 4কে 100 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা কত আসবে? 4কে 100 দ্বারা ভাগ করলে 0.04 আসবে, মানে 0.04। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে তোমার 0.04 মোল, ঠিক আছে? এগুলো করতে আমার টাইম লাগবে না, বাট তুমি জানো অন্তত 20 সেকেন্ড তো লাগবে। তখন তুমি কি করবা? পরীক্ষার হলে দাগ দিয়ে রাখবা, পরে যদি সময় পাও সলভ করবা, না করতে পারলে সমস্যা নাই, ম্যাথমেটিক্যাল এমসিকিউ 2টা আসবে বা 3টা আসবে, তাই না? সো এই হচ্ছে কথা। এরপর আসো কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে, ভাই কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অ্যালডিহাইড অথবা তোমার হচ্ছে কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয়। ক্লিমেনসন বিজারণ, মেডিকেলে যে এটা থেকে কয়বার প্রশ্ন আসলো, মানে মেডিকেলে অনেক পছন্দ করে ক্লিমেনসন বিজারণকে, ঠিক আছে? ক্লিমেনসন বিজারণ। এরপর আসো CONH কি বন্ধন ভাই? এই যে NH, CONH কি বন্ধন ভাইয়া? পেপটাইড বন্ধন। কি বন্ধন ভাইয়া? পেপটাইড বন্ধন। আর আরেকটা জেনে রাখো ভাইয়া COC,
COC, এটা হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইয়া গ্লাইকোসাইড। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে গ্লাইকোসাইড। সো আমাদের কোনটা আসছে যে ভাইয়া পেপটাইড বন্ধন। এটা কি বন্ধন, পেপটাইড বন্ধন। সো এরপর আসো নিচের কোন বিক্রিয়ায়, সো আমাদের কিন্তু 2022 সালে যে মেডিকেল প্রশ্ন ব্যাংকটা ছিল অর্থাৎ এইচএসসি 22 ব্যাচের সেটা শেষ। এবার আসো 21 ব্যাচ কি আসছে, নিচের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপরে চাপের কোনো প্রভাব নাই। সো সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব ওই বিক্রিয়াতেই নাই যেখানে উৎপাদের মোল আর বিক্রিয়কের মোল সেম। কি বলছি, উৎপাদের মোল আর বিক্রিয়কের মোল সেম। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে আমাদের যেই বিক্রিয়াতে ডেল এন, যে বিক্রিয়াতে ডেল এন 0 সেই বিক্রিয়াতে চাপের প্রভাব নাই, সেই বিক্রিয়াতে চাপের প্রভাব নাই। তবে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যখন দুই পাশে মোল সংখ্যা কাউন্ট করবা অবশ্যই গ্যাস যারা তাদের মোল কাউন্ট করবা, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি হিসাব করা। হাইড্রোজেন আছে 1 মোল, কিছু নাই মানে 1, এবং এখানে এটা আয়োডিন, এটা আছে তোমার কিছু নাই মানে 1। তাহলে টোটাল বিক্রিয়ক কত হইলো 2, বিক্রিয়ক হইলো 2 ইকুয়ালস টু, এখানে উৎপাদ আছে একটাই এবং সবগুলোই গ্যাস আছে, দেখো সবগুলোই গ্যাস, এটা কত 2। দেখো দুই পাশে প্রথমটাতে মিলে গেছে 2 আর 2, তাহলে দুই পাশে সেম, দুই পাশে সেম হইলে এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নাই। দুই পাশে মোল সংখ্যা সেম হইলে এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নাই। বাকি মিলাই দেখো আর মিলবে না, ঠিক আছে। এই দেখো এ পাশে আছে 2 আর 1 এ 3, এ পাশে আছে 2, এখন চাপের প্রভাব থাকবে, ঠিক আছে, এখন চাপের প্রভাব থাকবে। বাট দুই পাশে যদি সেম হয়ে যায় মোল সংখ্যা তাহলে আর চাপের প্রভাব থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 নাম্বারটা। স্থির তাপমাত্রায় যখন দুইটি গ্যাস বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণে মোট চাপ, ভাই এটা কি ডাল্টনের আংশিক চাপ সূত্রটা দিয়ে ডিরেক্ট বসাই দিছে না? তুমি ক খতে ডাল্টনের আংশিক চাপের সূত্র লিখছো না, যে স্থির তাপমাত্রায় যখন পরস্পর বিক্রিয়াহীন কতগুলাকে গ্যাস একটা মিশ্রণের মধ্যে দেওয়া হয় তখন সবার আংশিক চাপগুলোকে যোগ করলে মিশ্রণের মোট চাপ আসে। তো বলছে মিশ্রণের মোট চাপ কত, মিশ্রিত যে গ্যাসগুলো আছে তাদের আংশিক চাপের যোগফলের সমান না, আংশিক চাপের যোগফলের সমান। সেখানে লিখছে গড়, তো এটা অ্যান্সার হবে না। গ্যাস দুটির আংশিক চাপের যোগফল, এই যে শেষ। দেখো দুইটা গ্যাসকে মিক্স করছো, তুমি একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস নিছো, ধরো হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন, ধরো নাইট্রোজেন আর অক্সিজেন, তাহলে নাইট্রোজেন গিয়ে চাপ দিবে, অক্সিজেন গিয়ে চাপ দিবে। সো নাইট্রোজেনের একটা চাপ থাকবে, অক্সিজেনের একটা চাপ থাকবে, যেগুলোকে আমরা বলি আংশিক চাপ। তো দুইটার আংশিক চাপকে যোগ করে দিলে কি পেয়ে যাবো, মোট চাপ পেয়ে যাবো, শেষ। এটা তো আমরা পড়ছি। এরপর নিচের সংযোজিত অ্যাসিড এবং ক্ষারের কোন বিক্রিয়াটা সঠিক। আচ্ছা, অ্যাসিড এবং ক্ষারের কোন বিক্রিয়াটা সঠিক, আমি সবগুলো অপশন দেখতেছি না, এখান থেকে কারেক্ট অ্যান্সারগুলো বের করি। HCl প্লাস H2O থেকে H2Cl প্লাস OH মাইনাস, এরকম কি হবে? আচ্ছা দেখো HCl একটা অ্যাসিড, পানি হচ্ছে তোমার একটা অ্যাসিডের সাথে পানি যখন থাকবে তখন সে ক্ষার হিসেবে কাজ করবে, কারণ আমরা জানি পানি হচ্ছে উভধর্মী, অ্যাসিডের সাথে থাকলে ক্ষারের মতো আচরণ করে, ক্ষারের সাথে থাকলে পানির তোমার হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করে। তাহলে এখানে HCl আছে, তাহলে এই পানিটা হচ্ছে ক্ষার। তাহলে পানি কি করবে, H প্লাস নিবে, কিন্তু এখানে দেখো পানি উল্টা অ্যাসিড H প্লাস দান করছে, অ্যাসিড রে পানি উল্টা H প্লাস দান করছে, এই বিক্রিয়া হয়েছে, এইটা বিক্রিয়া হয়নি। HCl একটা অ্যাসিড, অ্যামোনিয়া একটা ক্ষার, তো HCl কি করবে, ওরে একটা H প্লাস দান করবে এবং ও হয়ে যাবে NH3 থেকে NH4 প্লাস, আর HCl এইচটা দান করার কারণে হয়ে যাবে ক্লোরিন মাইনাস। এই তো সুন্দর মতো আমাদের অ্যান্সার দেওয়া আছে। ও কি একটা অ্যাসিড, H প্লাস দান করছে হয়ে গেছে ক্লোরিন মাইনাস, ও হচ্ছে একটা ক্ষার, ওর থেকে H প্লাস নিয়ে হয়ে গেছে NH4 প্লাস। এই তো সুন্দর মতো অ্যান্সার। বাকিগুলো দেখো সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, কিন্তু ও তোমার হচ্ছে এখান থেকে দেখো উৎপাদই ঠিক নাই, পানি থেকে যে OH মাইনাস তৈরি হবে এটা তো নাই এখানে, ঠিক আছে, বা পানি থেকে যে তোমার যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে এগুলো উৎপাদই নাই এখানে। তারপরে NH4 প্লাস আর H2O থেকে H4O প্লাস, এই যৌগ তো দুনিয়াতে হইতেই পারে না, তাহলে এগুলো বাকি সব ভুল আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট দেওয়া আছে। একটি দ্রাবকে, আচ্ছা এই যে তোমার হচ্ছে খুবই তোমার হচ্ছে কনফিউজিং একটা প্রশ্ন, যে এটা তোমার 21 ব্যাচের সময় আসছিল, যে একটা দ্রাবকে 3টা পদার্থের দ্রাব্যতা দেওয়া আছে 12, 25 এবং 32 বা 62 কিছু একটা দেওয়া ছিল, বলছে কোন পদ্ধতিতে এই 3টাকে পৃথক করা যাবে। দেখো এখানে যে প্রশ্নটা দিছিল যে একটা দ্রাবকের মধ্যে 3টা পদার্থের দ্রাব্যতা দেওয়া আছে, এই একটা দ্রাবকের মধ্যে বিভিন্ন দ্রাব্যতার পদার্থ থাকলে সেগুলাকে আলাদা করার যে পদ্ধতি তার নাম হচ্ছে ভাইয়া আংশিক কেলাসন, তার নাম হচ্ছে আংশিক কেলাসন, তার নাম হচ্ছে ভাইয়া আংশিক কেলাসন। দেখো কি বলতেছি, তোমার একটা দ্রাবকের মধ্যে আলাদা দ্রাব্যতা 2 থেকে 3টা পদার্থ থাকলে আমরা সেগুলাকে তোমার ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন বা আংশিক কেলাসনের মাধ্যমে আলাদা করি, ঠিক আছে। এর অ্যান্সার কি হবে ভাইয়া, আংশিক কেলাসন। এরপর
অ্যামিনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট, এই যে আর একটা তোমার কনফিউজিং প্রশ্ন আসছে, ঠিক আছে। সো অনেক জায়গায় অনেক কিছু দেওয়া থাকে, বা এটার সব থেকে ভালো অ্যান্সার হবে কাগজ ক্রোমাটোগ্রাফি। এটার সব থেকে ভালো অ্যান্সার হবে হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে কার্বোহাইড্রেটের মিশ্রণটাকে তুমি যদি হচ্ছে আলাদা করতে চাও, তাহলে সব থেকে ভালো হবে হচ্ছে তোমার কাগজ ক্রোমাটোগ্রাফি বা তোমার হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। এরপর আসো, সূর্যের ইউভি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় কে ভাই? ওজোন স্তর। তুমি পড়ছো না ওজোন স্তর? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর, ভাই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই তো ওজোন স্তর থাকে, তাই তো? তাহলে এই তো আমাদের ক নম্বর অ্যান্সার আছে, বাকিগুলা ভুল আছে, ওইটা আমার পড়ার সময় নাই। এরপর আসো, কোন রঙের আলো? আচ্ছা একটা কথা, তোমরা যখন সঠিক অ্যান্সারটা পাওয়া যাবা এবং ওটা যদি তুমি জানো যে কারেক্ট, তাহলে আর বাকি অপশন পড়ার কোনো দরকার নাই। অপশন পড়ে টাইম নষ্ট করার আর কোনো দরকার তোমার নাই, কারণ তুমি জানো অ্যান্সার একটাই হবে। মেডিকেল অ্যান্সার একটাই হবে, এমন না তো যেখানে দুইটা বা তিনটা অ্যান্সার হতে পারে। একটাই অ্যান্সার হবে, তুমি জানো এটা কারেক্ট, মানে ওটা দাগানোর পরে তুমি পরের এমসিকিউতে চলে যাও, কোনো সমস্যা নেই। এখন ওখানে একটা বা দুইটা এরকম এমসিকিউ থাকতে পারে যেখানে দুইটাই অ্যান্সার, ওটাই তো তোমার আর কিছু করার নাই, ওটা তো দুইটা অ্যান্সার আছে। তোমারটা যদি অ্যান্সার হয় তাহলে তুমি নাম্বার পাবা, না হলে তুমি হচ্ছে নাম্বার পাবা না। কিন্তু ওইটা নিয়ে তো আর ঘাবড়ায় লাভ নাই। তার মানে কি, একটাই তোমার ওয়াইজ ডিসিশন কি, তুমি এমসিকিউতে যখনই অ্যান্সারটা পাওয়া যাবা, তুমি ওটা দাগায় পরের এমসিকিউতে চলে যাবে, ওটা নিয়ে আর মাথা ঘামাবা না, শেষ। যেটা দাগাইছো, ঠিক আছে। কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? ভাই তরঙ্গ দৈর্ঘ্য কম চাইছে, আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, তাহলে যে উপরের দিকে থাকে সেগুলোর কম। তাহলে এই যে তোমার এগুলোর মধ্যে, ও সরি এখানে তো কালার দিছে, আমি তো পড়ি নাই। আচ্ছা, বেনি আসা কলার মধ্যে কালার কি? আমরা জানি যে বেনি, আসমানি, তারপরে তোমার হচ্ছে সবুজ, হলুদ, কমলা, লাল। সো যত উপর থেকে নিচের দিকে যাব ল্যামডা বাড়ে, যত উপর থেকে নিচের দিকে যাব ল্যামডা বাড়তেছে আস্তে আস্তে। আমাদের বলছে কম কোনটা, তাহলে উপরে যেটা আছে সেটা সব থেকে কম। তাহলে এখানে কোনটা সব থেকে উপরে আছে? বেগুনি। বেগুনির উপরে তো আর কেউ নাই, তাহলে অ্যান্সার কি? বেগুন, ঠিক আছে, অ্যান্সার কি? বেগুন। আমি ভাবছি হচ্ছে তোমার যে ইউভি আইআর এগুলো আসছে। ওকে, নিচের কোন মূলকটি বেনজিন বলা হয় অর্থপ্যারা? ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, আসো আগে পড়ি তারপরে অ্যান্সার করতেছি। ভাই অর্থপ্যারার মধ্যে তুমি দেখবা তোমাদের বইতে কমনলি এইগুলো আসবে, যে ভাই NH2, তারপরে তোমার হচ্ছে CH3, তারপরে তোমার হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর তোমার হচ্ছে আর, তারপর তোমার হচ্ছে OH, ঠিক আছে, এইগুলো মিলে ঘুরে ফিরে আসবে। আর এখান থেকে তোমার মেটার মধ্যে কি কি আসে? মেটার মধ্যে হচ্ছে তোমার এই যে অ্যালডিহাইড মূলকটা, তারপর তোমার হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড, তারপরে সায়ানাইড। এবং এই অর্থপ্যারার মধ্যে এগুলো তো কমন, আর একটা আনকমন আছে যেটা তোমরা মনে করে এটা হচ্ছে মেটা, বাট এটা কিন্তু অর্থপ্যারা। সেটা কি? NHCOCH3, NHCOCH3 দেখতে মনে হয় ভাই যে CO আছে, এটা তো মেটা হওয়ার কথা, বাট মনে রেখে দিবা এটা কি, এটা কিন্তু অর্থপ্যারা, ঠিক আছে। আর বাকি সব দেখলেই বুঝবা, সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে হচ্ছে মেটা, বাকি সব এমনি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলছে যে নিচের কোনটা বেনজিন বলে অর্থপ্যারা, ঠিক আছে। দেখো নাইট্রো আছে NO2, নাইট্রো লিখতে এখানে ভুলে গেছি, দেখো নাইট্রো মূলকটা কি ভাইয়া? তোমার হচ্ছে মেটা। কিসের জন্য? কারণ নাইট্রোজেনের অক্সিজেনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে। সো এটা তো ভাইয়া মেটা। এই যে CH আছে মেটা, এটা মেবি সায়ানাইড ছিল, এটা হচ্ছে মেটা। এই দেখো ব্রোমিন যেটা, এটা হচ্ছে অর্থপ্যারা, ঠিক আছে, এটা হচ্ছে অর্থপ্যারা। আর CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয়, এই যে দেখো জলীয় কি বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এই হাইড্রোক্সাইড গিয়ে এই ব্রোমিনের জায়গায় বসবে, ব্রোমিন গিয়ে এখানে আসবে, কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। কি বলছে যে এইটা তোমার কোন কৌশলের বিক্রিয়া? আচ্ছা, তোমাকে বিক্রিয়ার কৌশল আমি একটা ভাবে পড়াই দিই, তোমার 10টা এমসিকিউ পড়া শেষ হয়ে যাবে। মনে রাখবা যে তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড জাতীয় যারা আছে তাদের বিক্রিয়া হয় হচ্ছে তোমার অপসারণ অথবা প্রতিস্থাপন, অপসারণ এবং হচ্ছে ভাইয়া প্রতিস্থাপন। যাদের মাঝখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাদের বিক্রিয়া হয় তোমার অপসারণ বা প্রতিস্থাপন। যাদের মাঝখানে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাদের বিক্রিয়া হয় কি ভাইয়া? তাদের বিক্রিয়া হয় সংযোজন। মনে রেখো, তাদের বিক্রিয়া হয় সংযোজন, ঠিক আছে। সিঙ্গেল বন্ড থাকলেই তোমার হচ্ছে অপসারণ প্রতিস্থাপন। আমি কার্বন মুছে দিই, দেখো আমি একদম ওভারঅল পড়াই দিই যে সিঙ্গেল বন্ড থাকছে মানেই ওটা হচ্ছে অপসারণ প্রতিস্থাপন, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকছে মানে এখানে হচ্ছে সংযোজন।
এরপর আসো, হ্যাঁ নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক, এখানে প্যাচ লাগে না। দেখো মনে রাখবা যে যদি কার্বন বাদে অন্য কেউ না থাকে ওই মৌলটার মধ্যে বা ওই যৌগটার মধ্যে, কার্বন বাদে অন্য কেউ কার্বন বাদে অন্য কেউ না থাকে, কার্বন বাদে অন্য কেউ না থাকে, তাহলে বিক্রিয়া হবে ইলেকট্রোফিলিক। আর যদি কার্বন বাদে অন্য কেউ থাকে, কার্বন বাদে অন্য কেউ থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকতে পারে, তাহলে সেখানে বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক। এইবার দেখো তুমি এই কনসেপ্টটা দিয়া সব করতে পারবা কেমনে। ধরো তোমাকে বললো যে বলো তো ভাইয়া অ্যালকোহল আর ওএইচ কি বিক্রিয়া দিবে। আচ্ছা আজান দিচ্ছে ভাই, একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে, একটু ব্রেক নিচ্ছি। বিক্রিয়া দেয় ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক সংযোজন, অপসারণ, এরকম। সো দেখো প্রথমে তুমি মিলাবা যে অ্যালকোহলের মধ্যে কি কোনো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, নাই। অ্যালকোহলের মধ্যে যা আছে সব সিঙ্গেল বন্ড, তাহলে অ্যালকোহল কেমন বিক্রিয়া দিবে, অপসারণ নাইলে প্রতিস্থাপন, এতটুকু আমরা শিওর যে অ্যালকোহল দিবে অপসারণ নাইলে প্রতিস্থাপন। এবার আসো ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক। অ্যালকোহলের মধ্যে কি কার্বন বা অন্য কেউ আছে, এই দেখো অক্সিজেন আছে, তাহলে অ্যালকোহল কেমন দিবে, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, তাহলে কি আসলো নিউক্লিওফিলিক। হয় অপসারণ বিক্রিয়া দিবে কখনো, আর নাইলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, অপসারণ নাইলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এইভাবে তুমি মিলাই মিলাই চাইলে এই চারটা রুল দিয়ে সব কিছু হিসাব করতে পারবা। কেমনে, যেমন তোমাকে ধরো বললো PHO, তাহলে প্রথমে আসবে আমরা ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক এটা বের করবো। সো কার্বন বা অন্য কেউ আছে, হ্যাঁ ভাইয়া অক্সিজেন আছে, তাহলে কি বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, নিউক্লিওফিলিক। এখন কথা হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, এটা কি কোনো ডাবল বন্ড আছে, হ্যাঁ আছে, এই দেখো আর সি ডাবল বন্ড ও এইচ এইচ, তোমার কি আছে এই সি আর ওর মাঝখানে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি থাকে কোনোভাবে থাকে তাহলে দিবে সংযোজন, তাহলে কি বিক্রিয়া দিবে ভাইয়া, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে এই হচ্ছে আমাদের কি, তোমার এভাবে তুমি বের করতে পারবা। যেমন তোমার জন্য বললো যে অ্যালকিন কি বিক্রিয়া দিবে ভাইয়া, ধরো CH2 এটা কেমন বিক্রিয়া দিবে, চলো বের করি। প্রথমে আসো ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক। অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন এগুলোর মধ্যে কি কার্বন বাদে অন্য কেউ আছে, হাইড্রোজেন ম্যাটার করে না, হাইড্রোজেন বাদ, কার্বন বাদে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিছু আছে, নাই, তাহলে দিবে হচ্ছে ইলেকট্রোফিলিক। এক কথা হচ্ছে ভাইয়া সংযোজন, প্রতিস্থাপন নাকি, হ্যাঁ ডাবল বন্ড ত্রিপল বন্ড আছে, হ্যাঁ অ্যালকেনে ডাবল বন্ড আছে, তাহলে দিবে সংযোজন, ডাবল বন্ড ত্রিপল বন্ড থাকলে সংযোজন, ট্রিপল বন্ড ত্রিপল বন্ড থাকলে সংযোজন। ক্লিয়ার। আচ্ছা সবকিছু তো বললাম তাই না, সবকিছু বলা হয়েছে, একজন একটা স্পেশালি করে রাখো, সে হচ্ছে বেনজিন। একটা এক্সেপশন আছে যেটা তুমি এই নিয়মে বের করতে পারবে না, একটা এক্সেপশন, একটা এক্সেপশন আছে যেটা তুমি এই নিয়মে বের করতে পারবে না, সে হচ্ছে বেনজিন। বেনজিনকে তুমি লজিক্যালি মিলিয়ে দেখবা আসবে নিউক্লিওফিলিক, তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, বাট বেনজিন হবে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ব্যতিক্রম এক্সেপশন মনে রেখো, ঠিক আছে। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ক্লিয়ার। এইবার আমাদের প্রশ্নে আসে, দেখো কত ইজি হয়ে গেল তোমার জন্য। ভাই এগুলা কি, দেখো তো অ্যালকাইল হ্যালাইড, আর এর সাথে কিছু একটা আর আছে, তারপরে ব্রোমিন আছে, তার সাথে তোমার হচ্ছে ক্ষার দিছি জলীয়, তাহলে এখান থেকে আর ওএইচ তৈরি হবে। বলছে বিক্রিয়াটা কেমন বিক্রিয়া, সো আর এক্স কেমন বিক্রিয়া দেয়, চলো বের করি। আর এক্স এটা কেমন বিক্রিয়া দিবে, হ্যাঁ তোমার হচ্ছে কার্বন বা অন্য কিছু কি আছে, হ্যাঁ এক্স আছে, তাহলে কি বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক বা সংযোজন না প্রতিস্থাপন, এর মধ্যে বা অপসারণ, এখানে কি কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, নাই, তাহলে হয় সংযোগ তোমার প্রতিস্থাপন দিবে নাহলে অপসারণ দিবে, হয় প্রতিস্থাপন অথবা অপসারণ। এখন তোমাকে আগেই পরে আসছি যে ক্ষার যদি জলীয় হয় তাহলে প্রতিস্থাপন, আর অ্যালকোহলীয় হইলে অপসারণ, কি দেওয়া আছে জলীয়, তার মানে কি দিবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, শেষ। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কই আছে, নিউক্লিওফিলিক মানে কি কেন্দ্রাকর্ষী, নিউক্লিয়াস মানে কেন্দ্র, তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ঠিক আছে। ওই যে তোমার চারটা রুল এটা তুমি সব বের করতে পারবে, ঠিক আছে, এই চারটা রুল দিয়ে তুমি সব বের করতে পারবে, তাহলে এক্সেপশনটা মনে রেখো। কোন বিক্রিয়া ইথানল এবং ইথানিক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করেন, তিনি আমাদের হাতের স্যারে বইয়ে প্রশ্ন যে ভাই অ্যালকোহল এবং তোমার ইথানিক অ্যাসিড দুইটার সাথেই সোডিয়াম বিক্রিয়া করে, সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু এই দুজনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম ধাতু দুজনের সাথে বিক্রিয়া করে। ত্রিপল অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে কোনটা উপযুক্ত, ভাই অ্যাসিডটা তীব্র
ক্ষারটা দুর্বল, তাহলে মারামারি করে জিতবে কে? অ্যাসিড। তাহলে মিডিয়ামটা কেমন হবে? অ্যাসিড। আর কি বলছি? অ্যাসিড হলে কেমন? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জের মধ্যে একটা থাকবে। তাহলে অ্যান্সার কি? এই যে মিথাইল অরেঞ্জ। ঠিক আছে। এরপর জ্যামিতিক সমানতা শর্ত কি? ভাই জ্যামিতিক সমানতা শর্ত দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। জ্যামিতিক সমানতা শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাইয়া প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে ভাইয়া কার্বন যে কার্বন আছে সেই কার্বন দুইটা, এই যে একই কার্বনের দুই হাতে সেম জিনিস হওয়া যাবে না। যেমন ধরো এই হাতেও এ আছে, এই হাতেও এ আছে, এটা হওয়া যাবে না। দুইটা হাতে ভিন্ন জিনিস থাকতে হবে। যেমন এই হাতে হাইড্রোজেন আছে, এই হাতে ক্লোরিন আছে, কোনো সমস্যা নাই, তাইলে হবে। ঠিক আছে। এইটা তার মানে কি হবে? তোমার এই জিনিসটা হইতে হবে। তাহলে তুমি দেখো যে জ্যামিতিক সমানতা শর্ত কোনটি? অ্যালকানল হেটারো যৌগ চাকরিকে প্রতিস্থাপিত অ্যালকিন, এই প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। এরপর আসো হেক্সেন ৩ কোন প্রকার সমানতা প্রদর্শন করে? তুমি দেখতে পাচ্ছো যে হেক্সেন ৩ কি একটা অ্যালকেন, যেখানে কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো এটা কিন্তু জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা একটু হেক্সেন ৩ ডাইকা ফেলি। ভাইয়া হেক্সেন ৩ মানে কি? হেক্স আছে তোমার হচ্ছে, হেক্স মানে 6 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 নাম্বার কার্বনে আছে ইন। দেখো হেক্সেন 3 3 নাম্বার কার্বনে আছে তোমার হচ্ছে ইন, 3 নাম্বার কার্বনে আছে তোমার হচ্ছে ইন। বাকি তোমার হচ্ছে কার্বনগুলো দিয়ে 6টা কার্বন বানাই। এই দেখো হেক্স 3 নাম্বার আছে ইন। এবার হাইড্রোজেন দিয়ে দাও। এটা 3 হাত ফাঁকা, তিনটা, এটা 2 হাত ফাঁকা, দুইটা, এটা 1 হাত ফাঁকা, একটা, এটা 1 হাত ফাঁকা, একটা, এটা 2 হাত ফাঁকা, দুইটা, এটা 1 হাত ফাঁকা, এক হাত, তোমার 3 হাত ফাঁকা, তিনটা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে মাঝের যে দুটা কার্বন আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, এগুলা এক হাতে হাইড্রোজেন আর এক হাতে এই পুরাটা, এই দেখো এক হাতে হাইড্রোজেন আর এক হাতে পুরাটা। সো কি সমানতা হবে? জ্যামিতিক সমানতা। ঠিক আছে। সো জ্যামিতিক সমানতাই আলটিমেটলি দেখবা যে অ্যালকিন থাকলে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতাই দিবে। ঠিক আছে। অ্যালকিন থাকলে দেখবা জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতাই দিবে। কম। সো আমরা অলরেডি বলে আসছি যে ভাইয়া আয়নীকরণ শক্তির মান এটা দুইটা জিনিস থেকে অ্যান্সার হতে পারে। তুমি দেখবা যে ব্যতিক্রম আছে কিনা, আর না থাকলে আকার দিয়ে অ্যান্সার করবা। সো এখানে দেখো এই যে ম্যাগনেসিয়াম এগুলো আছে, সো ব্যতিক্রম থাকলেও থাকতে পারে। সো আমরা একটু দেখি যে এখানে কোন মূলটা কোন জায়গায় আছে। ভাইয়া সোডিয়াম, সোডিয়ামের পরের মূলটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর সিজিয়াম 1 নাম্বার গ্রুপের নিচের দিকে আছে। আর ক্যালসিয়াম কই আছে? ক্যালসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়ামের নিচে আছে। সো বলছে কোনটার আয়নীকরণ শক্তির মান সব থেকে কম। তো এখানে আকার যেটার সব থেকে বেশি সেটাই। তো তুমি দেখো এখানে এইগুলার সিজিএমের থেকে বড় কি কেউ আর হইতে পারবে? এটা সবার নিচে আছে, সেটার আকার সব থেকে বড়। আর আকার যদি বড় হয় ওই মানগুলা সব থেকে কম হয়। তাহলে এটা কোনটার আয়নীকরণ শক্তির মান সব থেকে কম? অ্যান্সার হচ্ছে ভাই সিজিএম, কারণ ওর আকারটা অনেক বড়। ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এরপর আসো কোন বিবরণটি সঠিক? যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ এবং দান করে না সেটি ক্ষারক। কি বলছে? গ্রহণ এবং দান করে না। একবার বলছে গ্রহণ করে, আবার দান করে না, মানে পুরো স্টেটমেন্টটাই ভুল। যেসব পদার্থ প্রোটন বা H+ গ্রহণ করে তারা ক্ষারক। কি দেখো তো, ব্রনস্টেড লাউরির মতবাদ পাইছো? যারা H+ গ্রহণ করে তারা ক্ষার, যারা H+ দান করে তারা অ্যাসিড। কার মতবাদ? ব্রনস্টেড লাউরির মতবাদ। এই যে খ নাম্বারটা। বাকি আমার এত বড় লাইন পড়ে সময় নষ্ট করার দরকার নাই। এরপরে আসো যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? রেডিও ওয়েভ তো তরঙ্গ, মাইক্রোওয়েভ, এক্স রে, আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড কই থেকে আসলো ভাই? ঠিক আছে, আলট্রাসাউন্ড না, এটা হচ্ছে তোমার কি না, তড়িৎচুম্বকীয় বর্ণালী না। 25°C তাপমাত্রায় কতবার করে আসছে বলো তো? মানে বলতে পারো যে এইটা যে কত বেশি কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? 1 × 10⁻14। কতবার আসছে হিসাব নেই। 1 × 10⁻14 কতবার আসছে কোনো হিসাব নাই, সব জায়গায় আসছে। ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত কোনটি? আচ্ছা আসো, ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত কিরকম? অ্যানহাইড্রেটে কি থাকে ভাইয়া? CO, ঠিক আছে, COO, এরপরে থাকে হচ্ছে CO। এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। আর এইটার এ পাশে একটা CH3 দিলাম, এ পাশে একটা CH3 দিলাম। এইটাকে আমরা বলি ইথানোয়িক। কারণ কি? কারণ এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 2 কার্বনকে কি বলি? ইথ। তাই তো, 2 কার্বনে ইথ। আর এই যে মাঝখানেটা হচ্ছে অ্যানহাইড্রাইট। তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রেট সংকেত কোনটা? CH3, মাঝখানে অ্যানহাইড্রেট, এ পাশে আরেকটা CH3। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? এই যে দেখো লাস্টেরটা CH3, COO, CO, তারপরে CH3। ঠিক আছে। এই মাঝখানের পার্টটুকু হচ্ছে অ্যানহাইড্রাইট, মাঝখানের পার্টটুকু হচ্ছে অ্যানহাইড্রাইট, মাঝখানের পার্টটুকু হচ্ছে অ্যানহাইড্রাইট। এই পাশে একটা কার্বন, ওই পাশে একটা কার্বন, 2 কার্বন মানে ইথ। তাহলে হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইট। এরপর আসো 1000 ml পানিতে, মানে 1 লিটার পানিতে তোমার 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ভাই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরই কত? 58.5 গ্রাম।
এইটা থাকলে কি বলে? আমরা জানি 1 লিটারে কোনো একটা মোলের 1 মোল যদি থাকে তখন সেটাকে আমরা 1 মোলার দ্রবণ বলি। 1 লিটারে যত মোল থাকে তাকে তত মোলার বলি। সোডিয়াম ক্লোরাইডের ভর কত? 58.5, ততই মিশাইছো মানে 1 মোল মিশাইছো। সো 1 লিটারে 1 মোল হইলে সেটাকে আমরা কি বলবো? 1 মোলার দ্রবণ। এর থেকে সহজ প্রশ্ন আর হইতেই পারে না, তাই না? ক্লাস 9 10এও এই কনসেপ্ট ছিল। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, দেখো একটা পরমাণু থেকে ইলেকট্রন যখন বের হয়ে যায় তখন সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো একটা পরমাণুর লাস্ট থেকে ইলেকট্রন বের করতে যেই শক্তি দিতে হয় তার নাম আয়নীকরণ শক্তি না? শেষ। আয়নীকরণ শক্তি, যা সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে যে আয়নীকরণ শক্তি ধনাত্মক চার্জে পরিণত হইতে আয়নীকরণ শক্তি, ঋণাত্মক হইলে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ঋণাত্মক হইলে ইলেকট্রন আসক্তি। কোন যৌগটিতে কার্বিলামিন বিক্রিয়া দেয়? ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট যে ভাই কার্বিলামিন বিক্রিয়া দিবে কারা? প্রাইমারি অ্যামিন। কার্বিলামিন বিক্রিয়া দিবে কে? হ্যাঁ, প্রাইমারি অ্যামিন অ্যানিলিন, প্রাইমারি অ্যামিন অ্যানিলিন এবং হচ্ছে তোমার ক্লোরোফর্ম। প্রাইমারি অ্যামিন অ্যানিলিন এবং হচ্ছে তোমার ক্লোরোফর্ম। ঠিক আছে, এখানে কোনটা আছে? অপশনে কোনটা আছে? 3 ডিগ্রি অ্যামিন দিবে না, 2 ডিগ্রি অ্যামিন দিবে না, C6H5NS আর কি দিয়ে রাখছে আল্লাহ জানে। এই যে প্রাইমারি অ্যামিন, এই হচ্ছে आंसर। প্রাইমারি অ্যামিন অ্যানিলিন এবং ক্লোরোফর্ম এরা হচ্ছে কি দেয়? কার্বিলামিন বিক্রিয়া দেয়। ঠিক আছে। 10% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা, ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমার এখানে 10% একবার আসছে, 5% একবার আসছে। ঠিক আছে, আমরা 10% করি তাহলে 5% এমনি পারবো, যদি এগুলো করাইছিলাম আগে। আমরা কি জানি ভাই? ঘনমাত্রা S = হচ্ছে W × 1000 ডিভাইডেড বাই mv। তাহলে W বা ভর কত? আচ্ছা, পার্সেন্ট দেওয়া আছে, আমি কি করতেছি এগুলা? আমাকে বলছে এত পার্সেন্টের ঘনমাত্রা। পার্সেন্ট থেকে ঘনমাত্রা কেমনে বের করতে হয় বলো? পার্সেন্ট থেকে ঘনমাত্রা কেমনে বের করতে হয় ভাইয়া? পার্সেন্ট থেকে ঘনমাত্রা কেমনে বের করব? দেখো, বের করার রুলস হচ্ছে যত পার্সেন্ট থাকবে, যত পার্সেন্ট, কত পার্সেন্ট? 10%, তার সাথে সূত্রের 10 সব সময় তুমি একটা 10 গুণ করবা এবং নিচে কি দ্বারা ভাগ করবা? যেই যৌগটা তার আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। ঠিক আছে, তাহলে তুমি দেখো উপরে আসছে 100, নিচে আসছে 106। তো 106 কি 100 থেকে সামান্য একটু বড়? তো একটা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে মানটা তোমার 1-এর থেকে একটু কম আসবে না? এটা যদি 100, এটা যদি 100 হতো অ্যান্সার আসতো 1, বাট এটা কত? 106, একটু বেশি, তাহলে মানটা কি 1-এর থেকে একটু কম আসবে। তাহলে 1-এর থেকে একটু কম, এটা এখানে অ্যান্সার কোনটা আছে ভাই? 10 কি 1-এর থেকে কম? 9 কি 1-এর থেকে কম? 0.9434। অ্যান্সার মিলানোর দরকার নাই, দেখো 1-এর অনেক ক্লোজ। ঠিক আছে, 0.9434 এইটা। আচ্ছা ওয়েট, ভাইয়া কিন্তু একক দেখি নাই ভাই। দেখো ভাইয়া কিন্তু এককে ভুল করছি, দেখো ভাইয়া কিন্তু এককে ভুল করছি। এই যে পরীক্ষার হলে এই ভুলগুলো হবে, 0.9434 দেখছো, কিন্তু একক দেখো নাই ভাই। মোল পার কেজি দিয়ে রাখছে, মোল পার কেজি না, ঘনমাত্রা। মোলার ঘনমাত্রার একক কি? মোলার বা মোল পার লিটার। ভাই একক দেখি নাই, দেখছো ভুলটা কই করছি? একক দেখি নাই ভাই, ভুলটা কই করছি দেখছো? একক দেখি নাই। তাহলে এরকম ভুল কিন্তু হবে যে তুমি অ্যান্সার দেখে দাগাই দিছো বাট একক দেখো না, একক খেয়াল করো। ঠিক আছে, এই ভুলটা আমার কই হয়েছিল জানো? বুয়েটের প্রিলির পরীক্ষায় অ্যান্সার আসছিল 3000, কিন্তু একক হয়তো তোমার 3000 মিটার আসছে না, তো অ্যান্সার পরীক্ষাতে কিলোমিটারে দেওয়া ছিল, তার মানে কি 3 হয়তো অ্যান্সার। 3000 মিটার মানে 3 কিলোমিটার, আমি তোমার 3000 কিলোমিটার দাগাই দিয়ে আসছি, 3000 দেখে আর কিলোমিটার দেখিনি। বুঝতে পারছো? এই হলো ঝামেলা। তাহলে একক দেখবা লাস্টে। নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার? ভাই আগেও সলভ করে আসছি যে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের লবণ, এটাকে আমরা কি বলি? ক্ষারীয় বাফার। এটাকে আমরা কি বলি? ক্ষারীয় বাফার। আর এই যে এইটা হচ্ছে অম্লীয় বাফার, এটা হচ্ছে ভাইয়া অম্লীয় বাফার, এটা হচ্ছে ভাইয়া অম্লীয় বাফার। এরপর আসো, ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন বা ডিও, এই যে পানির মধ্যে তোমার হচ্ছে যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেটা সম্পর্কে কোনটা সঠিক? জৈব বজ্র পদার্থ থাকলে ডিও বেশি হয়। দেখো বজ্র যত থাকবে সেই বজ্রগুলো অক্সিজেন নিয়ে খেয়ে ফেলবে, অক্সিজেন কমায় ফেলবে, বেশি হবে না। বলছে কোনটা সঠিক, তাহলে এটা কিন্তু সঠিক না। জীবাণু উপস্থিতিতে ডিও বাড়িয়ে দেয়, ভাই জীবাণু তো অক্সিজেন নিবে তাই না, তাহলে ওরা কি করবে? কমাবে, বাড়াবে না। ডিও এর মান 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন। ভাই এটা তো হু বলছেই যে ডিও 4 থেকে 6 হচ্ছে তোমার ভালো। আর লাস্টেটাও পড়ি একটু, যে ডিও 8 ppm এর নিচে থাকা প্রয়োজন। ভাই ডিও 8 ppm এর নিচে থাকা প্রয়োজন না, ডিও বেশি হইলে ভালো। ঠিক আছে, 4 থেকে 6 হইলে ভালো, বাট 4 এর নিচে হইলে 4 না 8 না, সরি এটা হচ্ছে 4, মানে 4 এর নিচে হওয়া যাবে না, 4 এর নিচে হওয়া যাবে না, 4 এর নিচে হওয়া যাবে না। 4 থেকে 6 হচ্ছে ভালো। এবং এটা কে বলছে? এটাও মনে রাখতে হবে। এইটা কে বলছে সেটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে হু বলছে, হু। ঠিক আছে, এরপর আসো,
কোন যৌগটি অধিক সমযোজী, এই যে সেই তোমার হচ্ছে বিখ্যাত এবং কনফিউজিং প্রশ্ন। সো এই প্রশ্নটার অ্যান্সার কেউ একদম 100% ক্লিয়ারলি তোমাকে কোনো টিচারই বলতে পারবে না, আনলেস ওই মেডিকেলের টিচাররা যারা হচ্ছে এগুলা দেখবে। এটা কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাগাবো, এই প্রশ্ন তোমরা পারো আমি জানি, যেটা কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাগাবো নাকি FeCl3 দাগাবো, এটা নিয়ে তো কনফিউশন। কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে বাস্তবে অ্যান্সার, রাইট অ্যান্সার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বাট হাজারি স্যারের বইতে দেওয়া আছে FeCl3। এখন এখানে একটা মারামারি লাগছে ভাই, আমরা তো মেডিকেলের টিচাররা যখন প্রশ্ন ডিরেক্ট তুলে দেয়, এটা তো বই থেকে তুলে দিছে, তো সে তো হচ্ছে তোমার এই FeCl3 অ্যান্সার নিতে পারে বই থেকে, কারণ সে বই থেকে অ্যান্সার তুলছে, তো বই থেকে তো অ্যান্সার নিবে, আর কারেক্ট হচ্ছে এটা। তো এই ডাক্তার কি এত কিছু চিন্তা করে? এটা কেমনে আমি বলবো যে ওই ডাক্তারটা কি এত কিছু চিন্তা করে প্রশ্নটা করছে নাকি করে নাই? সে কি কারেক্টটাকে অ্যান্সার নিবে নাকি বইয়েরটাকে অ্যান্সার নিবে? এটা কি তোমার কোনো ডাক্তার আজ পর্যন্ত এসে বলছে যে ভাই আমি কিন্তু ওইটার অ্যান্সার দিছিলাম? কেউ বলবে না এটা, বা এটা জানা সম্ভব না। তার মানে এটা কোনোভাবেই বলা সম্ভব না তুমি কি AlCl3 দিবা না FeCl3 দিবা। সো এটা আসলে মিস্টিরিয়াস একটা কোশ্চেন হিসেবেই থেকে যাবে, ঠিক আছে। সো আজারি স্যারের বইতে FeCl3 থাকে, আমরা মেডিকেলে সাজেস্ট করি তুমি FeCl3 দাও, আমরা মেডিকেলের জন্য সাজেস্ট করি FeCl3 দাও, আর অন্য সব জায়গায় মেডিকেল বাদে অন্য সব জায়গায়, মেডিকেল ডেন্টাল বাদে অন্য সব জায়গায় তুমি হচ্ছে এটা দেবা। এটা কি দিবা? এটা হচ্ছে ভার্সিটি, তারপর তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ওরা কিন্তু সঠিকটা জানে, ঠিক আছে। মেডিকেলে জানে না এটা বলতেছি না, বাট ওই যে তোমার ডিরেক্ট বই থেকে তুলে দিলে বইয়ের অ্যান্সারটা নিতে পারে। সো মেডিকেলের ডেটালের জন্য আমরা বলি FeCl3 দাগাও, আর বাকিরা হচ্ছে সঠিকটা দাগাও AlCl3, ঠিক আছে। সো এছাড়া আর কোনো তোমার আমার কাছে অপশন নাই। এবার আসো যে আমরা আচ্ছা আমরা কি 21-22 শেষ, দেখো 21-22 যে 25টা প্রশ্ন ছিল সেটা শেষ, মানে 21 ব্যাচ। এবার আসো 20 ব্যাচ। বলছে হাইড্রোকার্বন যখন আমরা জ্বালাই এবং কয়লার যদি অসম্পূর্ণ জ্বলন হয় তাহলে সেখান থেকে কি উৎপন্ন হয়? তাহলে মনে রাখতে হবে যে ভাইয়া যদি অসম্পূর্ণ দহন হয়, অসম্পূর্ণ দহন, তাহলে কি হয়? অসম্পূর্ণ দহন হইলে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, আর সম্পূর্ণ দহন হইলে সম্পূর্ণ দহন হইলে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে। হাইড্রোকার্বনকে যখন আমরা পোড়াই যদি অসম্পূর্ণ হয় তাহলে কার্বন মনোঅক্সাইড, সম্পূর্ণ হইলে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাকে বলছে অসম্পূর্ণ, তাহলে কার্বন মনোঅক্সাইড হবে অ্যান্সার। শুকনো বা ড্রাই হাইড্রোজেন গ্যাসের চাপ কত? আচ্ছা এটা মেবি এরকম একটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা দেখছি, প্রশ্ন হচ্ছে তোমার মেবি এটা বলছিল যে 1 মোল গ্যাসের তোমার হচ্ছে চাপ কত, বা এই টাইপের কোনো কথাবার্তা ছিল, ঠিক আছে। এবং অপশনে তোমার দেখো এই যে তোমার যে 1 ATM চাপ যেটা দেওয়া আছে 101.325, এটাই মোটামুটি সব জায়গাতে অ্যান্সার দেওয়া, ঠিক আছে, এটা মোটামুটি সব জায়গাতে অ্যান্সার দেওয়া। তার মানে বোঝা গেছে যে এইখানে 1 মোল বা এই টাইপের কথা মিসিং আছে, ঠিক আছে। সো শুকনো হাইড্রোজেন গ্যাসের চাপ তো কত কিছু হইতে পারে, তাই না? কতটুকু, কত মোলের জন্য, ঠিক আছে। আলটিমেটলি এখানে দেখো অপশনগুলো দেখে বুঝাইতেছে যে এখানে 1 মোলটা আছে। সো এইটাও একটা কেমন প্রশ্ন, ইনকমপ্লিট প্রশ্ন, প্রশ্নটা কমপ্লিট না, এটার অ্যান্সার তো অনেক কিছু হইতে পারে, তাই না? কত মোল তার উপর ভিত্তি করে। সেখানে 1 মোল আছে, তুমি এটা দাগাইতে পারো, নাহলে এরকম প্রশ্ন আসতে আসলে ওটা তুমি কোনটা অ্যান্সার দিবে এটা তোমার উপর, তুমি কি আদৌ অ্যান্সার করবা কিনা তোমার উপর, তোমার অ্যান্সারটা না করাই ভালো, কারণ এটাতে কি এটা প্রশ্ন কমপ্লিট না, তাই না? প্রশ্নই কমপ্লিট না। এবার আসো নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সব থেকে বেশি অম্লীয় তৈরি করবে? দেখো তোমাকে আমি বলি যে যে যত বেশি ডানে, যে যত বেশি ডানে তাকে তুমি যদি পানিতে মিশাও তাহলে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে। কিরকম? যেমন দেখো এখানে কার্বন আছে কোথায়? 14 নম্বর গ্রুপে। সিলিকন আছে কোথায়? 14 নম্বর গ্রুপে। কার্বন আছে কোথায়? 14 নম্বর গ্রুপে। ফসফরাস আছে কোথায়? 15 নম্বর গ্রুপে। তাহলে ডানে কে? ফসফরাস, ফসফরাসের অক্সাইডটা হবে তোমার হচ্ছে বেশি অম্ল, P2 শেষ, ঠিক আছে। অনেক সুন্দর কিন্তু একটা ট্রিক্স। আবার তুমি যদি এখানে ক্লোরিনের কোনো কিছু থাকতো, ক্লোরিন, তাহলে ও হয়তো অ্যান্সার। আমরা কি জানি ওই যে পার ক্লোরিক অ্যাসিড HCl ওপর সব থেকে বেশি শক্তিশালী, দেখো না, কারণ ও সব থেকে ডানে আছে, বুঝতে পারছো? ওকে। 1 মোল CH3OHA কতটি পরমাণু থাকে? ম্যাথ আসছে, এমনি করা যায় যে ভাই 1 মোল CH3OHA কতটি পরমাণু বলছে, পরমাণু। তোমরা মনে করবা এখন কি 6.023 জায়গায় দিবা? নো, দেখো বলছে কয়টা পরমাণু। CH3 এর মধ্যে পরমাণু আছে কয়টা? এই যে একটা কার্বন, এই যে একটা হাইড্রোজেন 3টা, 4টা, এই যে একটা অক্সিজেন 5টা, এই যে একটা হাইড্রোজেন 6টা, টোটাল 6টা পরমাণু আছে। তো 1 মোল CH3OHA অণু হচ্ছে 6 × 10⁻23 আর পরমাণু হচ্ছে 6টা, তাহলে ওটাকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি যখন 6 দ্বারা 6 দ্বারা 6 × 10⁶ এটাকে গুণ করবা তাহলে অ্যান্সারটা কত আসবে? 6 6 36 × 10⁻23, তাই তো? 6 6 36 10⁻23, তাহলে আমি কি লিখতে পারবো? 3.6 × 10⁻24। দেখছো কত কনসেপচুয়াল এবং সুন্দর একটা MCQ মেডিকেলে কিন্তু আসছে। অনেকেই ভুলে এটা দাগাইছে,
অনেকেই ভুল এটা দেখাইছে, পরমাণু যা দেখে নাই। তাহলে দেখো ভাইয়াও কিন্তু অলরেডি ভুল করে ফেলছি যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি আমি হচ্ছে ফার্স্টে ডাব্লিউ থেকে এসএমবি করতে গেছিলাম, প্রশ্ন না পড়ে তাড়াহুড়ো এই কাজটা করতেছি। তাহলে আমরা কিন্তু প্রথম থেকে বারবার বলছি যে ম্যাথমেটিক্যাল এমসিকিউ যখন আসবে প্রশ্নটা আল্লাহর রাস্তে ঠান্ডা মাথায় পড়বা ভাই, ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বা, এককগুলা দেখবা, ঠিক আছে? তুমি অ্যান্সার করতে পারছো কিন্তু একটু দেখো, ঠিক আছে? দাগায় রাখো, না করতে পারলে পরে দাও, ঠিক আছে? ওকে, এরপর আসো, মানবদেহের রক্তে কোন বাফার? মানবদেহের রক্তে তিনটা ধরনের বাফার আছে ভাইয়া, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে ভাই বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে প্রোটিন বাফার, একটা হচ্ছে প্রোটিন বাফার, একটা হচ্ছে ভাই ফসফেট বাফার, একটা হচ্ছে ফসফেট বাফার। আর এইখানে তোমার হচ্ছে এই যে বাইকার্বনেট বাফারটা দেওয়া আছে, মানবদেহের এই যে বাইকার্বনেট বাফার আছে, বাকিগুলা ভুল আছে, ঠিক আছে? বাইকার্বনেট বাফার আছে, বাইকার্বনেট বাফার আছে। নিচের কোনটির গলনাঙ্ক সবচাইতে কম? ফাজানের নীতি থেকে প্রশ্ন আসছে, আমরা কি জানি যে যদি আমাদের ফাজানের নীতি থেকে প্রশ্ন আসে তাহলে আমাদের কি চেক করতে হবে ফার্স্টে? এখানে দেখো ধাতুগুলো কমন, তাহলে এখানে ধাতু নিয়ে চিন্তা করে লাভ নেই, ক্যাটায়নটা বাদ, অ্যানায়নগুলো চিন্তা করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, তাই তো? আমরা জানি অ্যানায়নের আকার যত বড় তত পোলারায়ন বেশি, অ্যানায়নের আকার যত বড় তত পোলারায়ন বেশি, তত যোগ্যটা সমযোজী, আর সমযোজী হইলে গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, দ্রবণীয়তা কম, তড়িৎ পরিবাহিতা কম। তাহলে কি বলছে যে গলনাঙ্ক কম কোনটা? কম। সো কম মানে পোলারায়ন বেশি, কম মানে পোলারায়ন বেশি, কম মানে পোলারায়ন বেশি। আর আমরা জানি অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে, তার মানে সিলভার আয়োডাইড এটার আকার সব থেকে বড়, তাই এইটার তোমার হচ্ছে পোলারায়ন সব থেকে বেশি এবং গলনাঙ্ক আলটিমেটলি সব থেকে কম, ঠিক আছে? এরপর আসো, আচ্ছা প্রশ্নই আসে নাই 46 নাম্বারটা, আচ্ছা সমস্যা নাই, প্রশ্ন আসে নাই। আচ্ছা এবার আসছে, এবার আসছে, বলছে দুইটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়? আমরা জানি যে দুইটা পরমাণুর মাঝখানে একটা একটা করে ইলেকট্রন শেয়ার হয়ে কি বন্ধন হয় বলতো? একটা করে ইলেকট্রন শেয়ার হয়ে কি বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়, তাই তো? বা কোভ্যালেন্ট বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড হয়। সো এরপর ভাইয়া ফুড প্রিজারভেটিভস হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? এটা তো ডিরেক্ট মুখস্থ প্রশ্ন, বা সাইট্রিক অ্যাসিডের পিএইচ কর্মক্ষী রসায়ন বই সুন্দর মতো দেওয়া আছে যে এটা হচ্ছে 3.14, এটার পিএইচ কত ভাইয়া? 3.14, মুখস্থ টাইপের প্রশ্ন। এরপর ডিনামাইট তৈরিতে, হ্যাঁ ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় কোনটা হ্যাঁ? নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। এরপর 500 ml আয়তন দেওয়া আছে V1, ঘনমাত্রা দেওয়া আছে 0.5, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত আয়তনে V2 বের করতে বলছে, এত ঘনমাত্রার S2 দিয়ে দিছে। সো এটা তো আমরা জানি ডিরেক্ট সূত্র যে ভাইয়া V1 S1 ইজ ইকুয়ালস টু V2 S2। সো বের করতে হবে V2, V2 সমান সমান কি ভাইয়া? V1 S1 ডিভাইড বাই কি? S2 ডিভাইড বাই S2। তাহলে বসায় দাও, V1 কত? 500 ইন্টু 0.5, বাট আমরা তো দশমিক দিবই না, তাহলে এটাকে লিখবো 5 এবং দশমিকের পরে এক ঘর আছে তাই একের পরে একটা শূন্য, আর S2 কত তোমার 0.1, তাই আমরা এটাকে লিখবো 1 এবং দশমিকের পর এক ঘর আছে তাই ওই পাশে হচ্ছে তোমার একটা শূন্য, তাহলে 10 আর 10 কাটা 5 5 25 বা তোমার হচ্ছে 2500, শেষ। এই তো অ্যান্সার, 500 ইন্টু 5 মানে 2500। সো এই হচ্ছে এটা। কোন উপাদান কয়লার জন্য ক্ষতিকার? ভাই কয়লার জন্য ক্ষতিকারক হচ্ছে কয়লার বিষ, সালফার, কয়লার বিষ সালফার, ঠিক আছে? কয়লার বিষ হচ্ছে কি? সালফার, সালফারকে বলা হয় কয়লার বিষ। এরপর সমবায় বন্ধন, ভাই দেখো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলির জন্য কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে? তোমার কি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা মনে আছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন দুটাকে নিজের দিকে আকর্ষণ করা বা টানার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর তুমি জানো যে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, যার আকার কম তার বেশি। তো এখানে দেখো জার্মেনিয়াম, সেলেনিয়াম, আর্সেনিক এবং ব্রোমিন, এর মধ্যে ব্রোমিনটা দেখবা সবার ডানে এবং সবার উপরের দিকে আছে মানে ছোট, তাহলে ব্রোমিনটার তোমার মান হবে সব থেকে বেশি, ব্রোমিনের মান হবে কি সব থেকে বেশি যেহেতু আকারটা ছোট। এরপর নিচের কোন পরমাণুর ডিতে ইলেকট্রন আছে? ক্যালসিয়াম তো 20 নাম্বার, ডিতে ইলেকট্রন নাই। আর্গন 18 নাম্বার, ডিতে ইলেকট্রন নাই। স্ক্যান্ডিয়াম দেখো ডি এর প্রথম মৌল শুরুই হয়েছে স্ক্যান্ডিয়াম দিয়ে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সহজ প্রশ্নগুলো আসলে সুন্দর মতো দাগাই দিবা। পারমাণবিক ব্যাস কোনটা এত সেন্টিমিটার? ওকে দেখো এখানে আমি তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করি, তোমাদের প্যাচ যেটা লাগে যে ব্যাস নিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ যদি বলে পরমাণুর ব্যাস, যদি বলে পরমাণুর ব্যাস তাহলে তুমি দেখাবা হচ্ছে মনে রেখো 10⁻⁻10 হবে মিটার,
10⁻10 হবে মিটার, আর সেন্টিমিটার হচ্ছে 10⁻8 হবে, সেন্টিমিটার 10⁻8 হবে। আর যদি নিউক্লিয়াস বলে ভাইয়া, যদি বলে নিউক্লিয়াসের ব্যাস, তাইলে হবে হচ্ছে মিটারে 10⁻⁻, তোমার 14 থেকে 10⁻⁻15 মিটার। আর তুমি যদি সেন্টিমিটার দাও তাহলে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আনসার। আমাদের কি বলছে, আমাদের বলছে পারমাণবিক ব্যাস বা পরমাণু বলছে, তাহলে কোনটা হবে, সেন্টিমিটারে 10⁻8 কই আছে, এই যে 1 × 10⁻8 সেন্টিমিটার হবে, ঠিক আছে। মিটারে হলে 20টা আছে। আর ভাই কিসের ফেস আইডি, এখন পজ করা ছিল, ফেস আইডি লাগবে তো। না 20টা আনসি আছে ভাই, করেন মোবাইল দেন, ফেস আইডি দেই শুরু এখন পাসওয়ার্ড করে। আরে ভাই কি ভাই কয়বার কাজ করবো আমি, 50 বার মনে। তাহলে অ্যান্সার হবে ভাই 10⁻8 সেন্টিমিটার। মিটার হইলে এটা হইতো, মিটার হইলে এটা হইতো, বাট সেন্টিমিটারে কিন্তু 10⁻8 মনে থাকবে। কোন আয়নটির আকার সব থেকে ছোট, আচ্ছা সো এইটা কোনো কিছু ছাড়াই অ্যান্সার করা যায় কেমনে, দেখো কি আছে, হ্যাঁ সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের উপরে আছে বেরিলিয়াম, আর এই এটার নিচে আছে ক্যালসিয়াম। ভাই ওর চেয়ে ছোট কি আর কেউ আছে, বেরিলিয়ামের থেকে ছোট, বেরিলিয়ামের থেকে ছোট তো আর কেউ নাই, তাই না। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, বেরিলিয়াম 2+, অ্যান্সার কোনটা হবে, বেরিলিয়াম 2+। এত কিছু দেখাও লাগে না, চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে বেরিলিয়ামের ছোট আর কেউ হবে না। এরপরে প্রশ্ন, নিচের কোনটি ভাইয়া ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। তো হাজার স্যারের বইতে দুইটা ঋণাত্মক প্রভাবক দেওয়া আছে, একটা হচ্ছে ভাইয়া গ্লিসারিন, একটা হচ্ছে ভাইয়া গ্লিসারিন, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO3, ফসফরিক অ্যাসিড দুইটা, সেখানে কোনটা আছে, গ্লিসারিন আছে, এখানে আছে গ্লিসারিন, গ্লিসারিন। নিম্নলিখিত কোন গ্যাস ফটোকেমিক্যাল ধোঁয়াশার বা স্মোকের মধ্যে থাকে না, মানে ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে কোনটা থাকে না, দেখো কোনটা থাকে না বা কোনটা দায়ী না। ফটোকেমিক্যাল স্মোকে থাকে 4 জন, কে কে ভাইয়া, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, NO2, NO এবং হচ্ছে তোমার ওজোন, এই 4 জন হচ্ছে থাকে। তাহলে দেখো হাইড্রোকার্বন আছে, NO2 আছে, ওজোন আছে, CFC থাকে না, ফটোকেমিক্যাল স্মোকে CFC থাকে না, ফটোকেমিক্যাল স্মোকে CFC থাকে না। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে, ভাই এগুলো তো তোমরা এমনিই পারো যে দুধের ডাইস্যাকারাইডের নাম কি, ল্যাকটোজ, তাই না। দুধে কি থাকে, ল্যাকটোজ থাকে, দুধে কি থাকে, ল্যাকটোজ থাকে, দুধে ল্যাকটোজ থাকে। কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা আছে, ভাই এটা ফিজিক্সের একটা প্রশ্ন, আমাদের ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্স যে চ্যাপ্টারটা আছে সেখানে প্রশ্ন যে কোনটার অনুপ্রবেশ বা কোনটার ভেদন যোগ্যতা বেশি, কোনটার কি বেশি ভাইয়া, কোনটার ভেদন যোগ্যতা বেশি। আমরা জানি যে গামার ভেদন যোগ্যতা সব থেকে বেশি, গামার ভেদন যোগ্যতাটা সব থেকে বেশি, আলফার সব থেকে কম, আলফার সব থেকে কম। এরপর আসো, নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু, কে সব থেকে কম বিক্রিয়া করে, আমরা জানি স্বর্ণ, প্লাটিনাম এরা সব থেকে কম বিক্রিয়া করে। বা তোমার যদি সিরিজটা মনে থাকে লি কে কানা ম্যাকগাইবার রিলেজনো, এর লাস্টে কি আছে, স্বর্ণ AU, ওর থেকে তোমার হচ্ছে কম বিক্রিয়া আর কেউ করে না। তাহলে স্বর্ণ বা গোল্ড হচ্ছে সব থেকে কি তোমার হচ্ছে কম বিক্রিয়াশীল ধাতু, বা তোমার হচ্ছে সব থেকে কম বিক্রিয়া করে ধাতুগুলোর মধ্যে। সো এরপরে আসো 10.1 ml না, এটা হবে হচ্ছে 0.1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতের জন্য তোমার কি নিতে হবে, HCl পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়। অনেক ফেমাস একটা প্রশ্ন, তোমরা জানো এটা কোন প্রশ্নটা, 0.1। সো দেখো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে HCl কি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থাকলে কি হয় ভাই, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই প্রশ্ন সলভ করাইছি না 19 ক্লাসে, যে মেজারিং সিলিন্ডার তখন ইউজ করব যখন সেখানে থাকবে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থাকলে কি হবে, মেজারিং সিলিন্ডার আমাদের ইউজ করতে হবে। এরপর তড়িৎচুম্বকীয় বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভাই তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে যে সব থেকে নিচে আসে। সো এই যে রেডিও অথবা টেলিভিশন ওয়েভ, এটা সব থেকে নিচে আসে, রেডিও বা টেলিভিশন ওয়েভ, এইটা টেলিভিশন ওয়েভের আরেক নামই কি, রেডিও ওয়েভ। সো রেডিও অথবা টেলিভিশন ওয়েভ আছে সব থেকে নিচে, তাই ওর তোমার ল্যামডা সব থেকে বেশি। সো এরপর নিচের কোন দ্রবণের pH এর মান সব থেকে বেশি, ঠিক আছে, কি দেওয়া আছে এখানে, সব অ্যাসিড দেওয়া আছে। আমরা কি জানি অ্যাসিড যত স্ট্রং pH তত কম, আর অ্যাসিড যত দুর্বল pH তত বেশি। তাহলে এখানে দুর্বল অ্যাসিড খুঁজো, দুর্বল অ্যাসিড, HCl স্ট্রং অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড স্ট্রং, সালফিউরিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিড, কোকের মধ্যে কি আমরা খাই না কার্বনিক অ্যাসিড, এটা দুর্বল তাই এটার pH বেশি, এটা দুর্বল তাই এটার pH বেশি, ঘনমাত্রা দিছে হুদাই, বুঝছো তোমাদের আর কি প্যাস লাগাইতে।
রূপা মেরে বা ডাস্ট ক্লাউডে কত শতাংশ হাইড্রোজেন থাকে, এটাও ফিজিক্সের একটা প্রশ্ন, বা এটাও এই কেমিস্ট্রির মধ্যে 25টা মিল করে দিছে, ঠিক আছে। সো এটা হবে তোমার হচ্ছে 75%, মুখস্থ একটা প্রশ্ন। সো এটা কি আলটিমেটলি ভাই, যে ডাস্ট ক্লাউডটাকে একটু বলি, যে ডাস্ট ক্লাউডটা হচ্ছে আমাদের মহাবিশ্ব যখন আগে তোমার যখন তৈরি হবে তার আগে এই পৃথিবীতে খালি তোমার হচ্ছে এই গ্যাসের ধুলাগুলা ছিল, তখন সেটাকে আমরা বলতাম ডাস্ট ক্লাউড। ওইখানে হাইড্রোজেন ছিল প্রায় 75%, কারণ ও সব থেকে হালকা গ্যাস ছিল, ঠিক আছে, এই জন্য। প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি, ঠিক আছে, অ্যাক্টিভেশন শক্তি মানে কি, সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন শক্তি মানে কি, হ্যাঁ সক্রিয়ণ শক্তি, ঠিক আছে। খুবই সুন্দর একটা প্রশ্ন মেডিকেল আসছিল যে সক্রিয়ণ শক্তিতে কোনটা তোমার হচ্ছে সহায়ক হবে, ঠিক আছে। আমরা জানি যে সক্রিয়ণ শক্তি শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, টেম্পারেচার বাড়াইলে তোমার আলটিমেটলি কি হয়, সংঘর্ষের পরিমাণ বাড়ে, সংঘর্ষের পরিমাণ বাড়লে ছোটাছুটি বাড়লে আলটিমেটলি বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো কিসের উপর তোমার হচ্ছে করে এখানে সহায়ককে টেম্পারেচার বা তাপমাত্রা। এরপরে লাস্ট বছরের প্রশ্ন, আর 25টা প্রশ্ন আমাদের আছে। বলছে নিচের কোনটি অর্ধপরিবাহী নয়, গ্যালিয়াম আর্সেনাইড, আর্জেন্টাম, জার্মেনিয়াম, সিলিকন, ঠিক আছে। এটা তো তোমার হচ্ছে তোমার জার্মেনিয়াম হচ্ছে এটা, আর্জেন্টাম কি ভাইয়া, আর্জেন্টামটা কি বলো, এজি না, এজি বা সিলভার। তো সিলভার কি অর্ধপরিবাহী বলো, সিলভার অর্ধপরিবাহী না। 5% সোডিয়াম কার্বনেট, ভাই 10% করে আসছিলাম না, 10% কত জানি আসছিল, ওই যে ভাইয়া যে ভুল করলাম 0.9434 মোল পার লিটারে, যে ভাইয়া ভুল করলাম মনে আছে 0.94, তাহলে 10-এর জন্য যদি হয় 0.94, 5-এর জন্য কত হবে, 94 অর্ধেক কত 47। সো এই ম্যাথ করা লাগে না, ঠিক আছে, এগুলো একটা করলে আরেকটা তুমি এমনিই পারবা। সো এগুলোই তো প্র্যাকটিসের বিষয় ছিল এতদিন, এবার আসো পর্যায় সারণীতে ইনার ট্রানজিশনাল মৌল কয়টা, তোমাকে এটা আসলে মুখস্থ রাখতে হবে যে অন্ত অবস্থান মৌল কয়টা। সো এফ ব্লকের মৌল হচ্ছে ভাইয়া 30টা, তাই না। এফ ব্লকের যে তোমার ওই যে নিচের দিকে 30টা মৌল আছে, 29টা, তার মধ্যে 28টা মৌল হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। এফ ব্লকের তোমার হচ্ছে 29টা মৌলের মধ্যে 28টা মৌল হচ্ছে ইনার ট্রানজিশনাল এলিমেন্ট বা অন্ত অবস্থান্তর মৌল, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। নিচের কোনটি সবথেকে শক্তিশালী অ্যাসিড, আচ্ছা এই যে অ্যাসিডটা দেখতেছো না H2FSbF6, এই অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিডের থেকেও 100 গুণ বেশি শক্তিশালী অ্যাসিড, কিছু বুঝতেছো, এইটা দুনিয়ার সব থেকে শক্তিশালী অ্যাসিড, মুখস্থ রাখতে হবে যে H2FSb6। কি ডাক্তার মশাইরা খালি মুখস্থ প্রশ্ন বসায়, তাই না, কত সুন্দর একটা প্রশ্ন করছে দেখছো, মানে বই থেকে খালি তুলে দেয়, কত সুন্দর সুন্দর প্রশ্ন। নিচের কোনটির প্রোটন আসক্তি সব থেকে বেশি, ভাই প্রোটন মানে কি H+ কে আসক্তি, H+ নিবে কে, ক্ষার। তো বেশি মানে কি, যে সব থেকে শক্তিশালী ক্ষার সে তত তাড়াতাড়ি H+ নিবে, তাই তো। তাহলে এখানে কি কি আছে, অ্যামোনিয়া আছে, H2S আছে, পানি আছে, ফসফিন আছে। আমরা জানি এগুলোর মধ্যে অ্যামোনিয়া সব থেকে শক্তিশালী ক্ষার, আর ক্ষার যত শক্তিশালী তত তাড়াতাড়ি সে কি করবে, প্রোটন বা H+ নিবে। অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। সব কিছুই কিন্তু তোমার এই পড়া জিনিসের মধ্য থেকেই আসবে। এরপর নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস, কম করে হইলেও 50 বার অ্যাডমিশনে আসছে, কম করে হলে 50 বার, যে কোনটা তোমার প্রধান গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। এত বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয়, আচ্ছা কি দেওয়া আছে, নাইট্রোজেন, কার্বন, আয়োডিন এবং হচ্ছে অ্যামোনিয়া। দেখো এগুলো তো পরমাণু দেওয়া আছে, এখানে যৌগ দেওয়া আছে অ্যামোনিয়া খুব সহজেই কি হয় তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত হয় ওদের তুলনায়, পরমাণুর তুলনায়, ঠিক আছে। ডিরেক্ট পরমাণু পানিতে এত সহজে দ্রবীভূত হয় না। নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট, এই যে ভাই পরিমাণগত রসায়নটা খুলো, গ্যাসীয় জারক, তারপরে তরল জারক, কঠিন জারক, গ্যাসীয় বিজারক, তরল বিজারক, কঠিন বিজারক, আল্লাহর রাস্তে পড়ে ফেলো, ঠিক আছে। এখানে গ্যাসীয় জারক কোনটা, আমাদের এটা তো তরল, এটা হচ্ছে কঠিন, এটা তোমার হচ্ছে তরল, এই যে ওজন হচ্ছে গ্যাসীয় জারক, ওজন হচ্ছে তোমার গ্যাসীয় জারক। সুন্দর মতো পরিমাণগত রসায়ন খুলে পড়ে ফেলো, সুন্দর মতো পড়ে ফেলো। লেজারের পূর্ণরূপ কি, আচ্ছা এটা তো আমরা এমনি বলতে পারি, এখান থেকে দেখি তো পারি কিনা। লেজারের পূর্ণরূপ কি, লাইট অগুমেন্টেশন, ভাই এরকম কোনো কিছু শুনি নাই, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এত কিছু না ভাই, এটা হচ্ছে তোমার লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে। লেজারের পূর্ণরূপ হচ্ছে 3 নাম্বারটা, যেটা পরে আমার কাছে একটু কম কষ্ট হয়েছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা
এরপর অক্সিজেনের কতটি আইসোটোপ আছে ভাইয়া? অক্সিজেনের হচ্ছে তোমার 3টা আইসোটোপ আছে। অক্সিজেন হচ্ছে 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেনের প্রকৃতিতে 3টা আইসোটোপ পাওয়া যায়, এমনিতে 7টা আছে, বাট প্রকৃতিতে পাওয়া যায় 3টা। সোডিয়ামের হচ্ছে তোমার একটা আইসোটোপ আছে, সোডিয়ামের হচ্ছে একটা আইসোটোপ আছে। অ্যান্সার কোনটা হবে? 3টা। অক্সিজেনের কয়টা আইসোটোপ আছে ভাইয়া? 3টা আইসোটোপ আছে। এরপর আসো, তরলিত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ? প্রাকৃতিক গ্যাসে কি থাকে? মেইনলি মিথেন থাকে, তার সাথে ইথেন, প্রোপেন, বিউটেন এগুলোও থাকে, ঠিক আছে, তার সাথে এগুলোও থাকে। তাহলে এখানে কি মিথেন আছে না? এই যে মিথেন। প্রাকৃতিক গ্যাস মিথেন দিয়ে সমৃদ্ধ, প্রাকৃতিক গ্যাস মিথেন দিয়ে সমৃদ্ধ। স্টেনলেস স্টিল এ তোমার হচ্ছে স্টিল ছাড়া, স্টেনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে? স্টেনলেস স্টিলে তোমার এই স্টিল ছাড়া আরো অনেক কিছু থাকে, ঠিক আছে। কিরকম? যেমন ধরো হচ্ছে, ওকে এরপরে প্রশ্ন, স্টেনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে? হ্যাঁ, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সার দুইটা আসছে, ঠিক আছে। স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামও থাকে, নিকেলও থাকে, ঠিক আছে। স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামও থাকে এবং নিকেলও থাকে। সো এটা আসলে আলটিমেটলি অ্যান্সার দেওয়া মানে সম্ভব না যে কোনটা, দুইটা হচ্ছে এখানে অ্যান্সারটা, মানে ডাবল অ্যান্সার আসছে, ঠিক আছে। সো দুইটাই থাকে। বিশুদ্ধ পানির পিএইচ কত? তুমি জানো বিশুদ্ধ পানি অ্যাসিডও না অম্লীয় না, এটা হচ্ছে তোমার 7। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে নিউট্রাল বা 7। আগুন প্রশমিত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ওই যে তুমি অফিসে গুলোতে লাল যে যন্ত্রটা দেখো, ওটার মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে। অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে, আমাদের সুপরিচিত CO2, ঠিক আছে। ওকে, নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করে? জারক এবং বিজারক উভয় কাজ করে। অ্যামোনিয়া, এটা নাম। নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড, এই যে নাইট্রাস অ্যাসিড HNO2, তারপরে সালফিউরাস অ্যাসিড H2SO3, এইগুলো হচ্ছে তোমার কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। তাহলে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি? পরম শূন্য তাপমাত্রা মানে -273°C, অথবা আমরা বলতে পারি 0 কেলভিন। সেখানে সেলসিয়াস দেওয়া আছে। সো -273.15 যদি কারেক্টলি বলি, একটার আগেও মাইনাস দেওয়া নাই, একটার আগেও মাইনাস দেওয়া নাই। সো এটার আগে মেবি মাইনাস ছিল, ঠিক আছে। -273. আচ্ছা ওয়েট ওয়েট, বলে দিছে হচ্ছে ঋণাত্মক, মানে মাইনাস কথাটা প্রশ্নই বলে দিছে, খালি মান লাগবে 273.15 এত ডিগ্রি সেলসিয়াস, 273.15। ফর্মালডিহাইড এবং পটাশিয়াম সেম প্রশ্ন, কত সালে রিপিট হয়েছে? আগের বছর, দেখছো 19 সালে আসছিল, যে ফর্মালডিহাইড এবং পটাশিয়াম উত্তপ্ত করা হলে কি পাওয়া যায়? আমরা কিন্তু দেখছিলাম যে সেখান থেকে মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। এটা কি বিক্রিয়া? ক্যানিজারো বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্যানিজারো বিক্রিয়া। জাস্ট রিপিট হয়েছে। সো প্রশ্ন ব্যাংক যদি সলভ করতে হয়, যে 3টা 4টা প্রশ্ন যাই রিপিট হোক না কেন, 4টা প্রশ্ন তোমাকে কে দেয় ভাই? 4টা মার্ক কে দিবে তোমাকে, বলো। এরপর আসো, সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন আছে? এই প্রশ্নটাতে অ্যান্সারই আসেনি, ঠিক আছে। সোডিয়ামের আয়ন বলছে, সোডিয়ামের আয়ন কি? Na+। সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 11টা। সোডিয়াম প্লাসে থাকে কয়টা? 10টা। সেখানে আলটিমেটলি কোনো থেকে অ্যান্সার নাই। সম্ভবত এটার মধ্যে 10 ছিল, বাট টাইপিং হয়নি, তো আলটিমেটলি ভুল, কিছু করার নেই। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দেয়? আমরা জানি সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দেয়। সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডগুলা অ্যাসিড বৃষ্টির জন্য দেয়। নিচের কোন হাইড্রোক্সাইডটি অম্লীয়? ভাই অধাতুর অক্সাইডগুলো অম্লীয়, যেমন এখানে বোরন আছে, ঠিক আছে। বাট ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয়, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয়, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিক এর নিরাপদ মাত্রা কত? আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? আর্সেনিকের নিরাপদ মাত্রা যদি বলে নিরাপদ, তাহলে সেটা হচ্ছে 0.01। আর যদি বলে সর্বোচ্চ, অথবা বাংলাদেশে তাহলে সেটা হচ্ছে 0.05, ঠিক আছে। আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে তোমার 0.01। আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 ppm বা মিলিগ্রাম পার লিটার। এরপরে প্রশ্ন, কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে? তোমরা জানো বাতাসে নাইট্রোজেন গ্যাসটা প্রায় 78% মতো থাকে, বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। এরপর নিচের কোন পদ্ধতির পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? মনে রাখবা, পানির স্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করতে পারবা না, এটার জন্য তোমার কি করতে হয়? পারমুটিট। এটার জন্য পারমুটিট আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করা হয়। পারমুটিট আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করা হয়। পারমুটিট আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে পানির স্থায়ী ক্ষরতা দূর করতে হয়। কোনটার মাধ্যমে দূর করা যায় না? ফুটায় দূর করা যায় না। কোন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে? এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, কেমনে যুক্ত থাকে বলো তো? দুইটা হাইড্রোজেন কেমনে যুক্ত থাকে? সমযোজী বন্ধন দ্বারা। সো এগুলোতে এমনি বুঝতে পারি যে কোভ্যালেন্ট বন্ড। কি বন্ড ভাইয়া? কোভ্যালেন্ট বন্ড। ওকে, এরপর
ওকে ভাইয়া, এরপরে প্রশ্ন, নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বা নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, এবং এটাও পুরো আজের স্যারের বই থেকে তুলে দিছে। তুমি দেখো এটা কি বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া, সোডিয়াম গিয়ে নাইট্রেটের সাথে বসছে, সিলভার গিয়ে এখানে বসছে, তুমি 9 থেকে পড়ছো, প্রতিস্থাপন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, ঠিক আছে। আর তুমি চেক করে দেখো এখানে কোনো জারণ মানের পরিবর্তন হয় নাই। এরপরটা আসো, H2 হচ্ছে +2, সালফার হচ্ছে -2, ঠিক আছে, কিন্তু ওই পাশে গিয়ে দেখো সালফার এই পাশে -2, ওই পাশে গিয়ে হয়ে গেছে 0, তার মানে জারণ মানের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে জারণ বিজারণ হয়েছে, কেউ না কেউ ইলেকট্রন ছাড়ছে, কেউ না কেউ ইলেকট্রন নিছে, এই হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। বাকি সবগুলো চেক করে দেখো, একটাও কি পাবা না, জারণ বিজারণ বিক্রিয়া পাবা না। যেমন দেখো এখানে ক্যালসিয়াম আগেও 2+, পরেও ক্যালসিয়াম 2+, এখানে ফ্লোরিন আগেও -1, এখানে ফ্লোরিন পরেও -1, ঠিক আছে। সো বাকিগুলো আর এখানে কি হবে না, জারণ বিজারণ বিক্রিয়া হবে না। নিচের কোনটি, আমাদের লাস্ট প্রশ্ন, যে নিচের কোনটি ফ্লেম টেস্ট বা ইংরেজিতে বলছে শিখা পরীক্ষায় কি করে ভাইয়া, গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ কালার দেয়, বলো। এই যে এতক্ষণ ধরে তুমি যে সোনালী হলুদ কালারের প্রশ্নগুলো দেখতেছো, দেখে কি তোমার সোডিয়ামের কথা মনে পড়তেছে না, যে সোডিয়াম মানে সোনালী হলুদ? তো শিখা পরীক্ষা থেকে দেখে কিন্তু দুইটা প্রশ্ন আসলো, ঠিক আছে, একবারে যে পটাশিয়ামেরটা আসছিল, এখন দেখো সোডিয়ামেরটা আসলো 19 সালে। সো এই হচ্ছে আমাদের মেডিকেলে কেমিস্ট্রিতে আসা বিগত 5 বছরের প্রশ্ন। তুমি দেখো যে 1-2 বছর পরে 1টা 2টা 3টা করে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। যেমন তোমার বাফারের প্রশ্ন 2বার রিপিট হয়েছে, একবার বলছে 10% সোডিয়াম কার্বনেটের তোমার ঘনমাত্রা, একবার বলছে 5%, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু একটা রিপিট হয়েছে মোটামুটি। শিখা পরীক্ষার থেকে 2টা প্রশ্ন আসছে, একবার পটাশিয়াম আসছে, একবার সোডিয়াম আসছে। সো টাইপ কিন্তু ঘুরে ফিরে একগুলোই রিপিট হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির তোমার মেডিকেলে বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের যে ক্লাস, সেইটা তোমাদের সাথে দেখা হবে এরপরে ক্লাসগুলোতে। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।